আজকে প্রথমে মক, ঠিক আছে? মানে মক ইন্টারভিউ মানে যেরকম প্রথমে তুমি নিজের ইন্ট্রো দেবে, তারপরে যাবতীয় যে কোশ্চেন গুলি হয় সেই ফেস গুলি করো, কেমন কোশ্চেন তুমি গুছিয়ে বলতে পারো নাকি সেটা একটু দেখা যাক। ডেমনস্ট্রেশন তো এতদিন ধরে চলছেই, আজকে একটু মক ইন্টারভিউটা নেওয়া হোক। তারপরে সাবজেক্ট ওয়াইজ সামনে যে শুক্রবার আছে সাবজেক্টে ভালো করে পড়ে নেবা, টাইম দিচ্ছি, পুজোর সময় ভালো করে পড়াশোনা করো। তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে সাবজেক্ট ওয়াইজ যে কোশ্চেন ধরা হবে, সবাইকে দিতে হবে, ঠিক আছে? কেউ লেট করো না। আচ্ছা, তাহলে নিজেরা রেডি হয়ে নাও। হুম। লেফট হয়ে লাভ নেই, এসব ফেস তো করতেই হবে সবাইকে। আচ্ছা, প্রথমে লিপি ঘোষ। লিপি, তুমি শুনতে পাচ্ছ আওয়াজ? শোনা যাচ্ছে? স্যার আজকে কি ডেমনস্ট্রেশন ক্লাসটা হবে রাতে? না, ডেমনস্ট্রেশন আজকে হবে না। ডেমনস্ট্রেশন নেক্সট বৃহস্পতিবারে হবে, শুক্রবারে ভাইবা হবে, সাবজেক্টের ভাইবা, আর ডেমনস্ট্রেশন সঙ্গে ভাইবা। আজকে হচ্ছে মক ইন্টারভিউ, যাবতীয় যে তোমার ইন্ট্রো থেকে শুরু করে যেগুলো তুমি গুছিয়ে মুছিয়ে রেডি করেছো সেইগুলি, ঠিক আছে? লিপি, লিপি কি আছো? আচ্ছা, লিপি আর লিপি তাহলে আছে মানে, কিন্তু বাট বুঝতে পারছি না, যাই হোক। আচ্ছা, এরপরে হচ্ছে শরীফা বানু। শরীফা বানু, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে ক্যামেরা অন করো। প্রথমে নিজের ইন্ট্রো যেরকম দেওয়া হয় সেরকম ভাবে ইন্ট্রো দেবা, ঠিক আছে? নাও নাও। স্যার এমনি দেব? মানে আপনি ধরুন আমি এমনি বলি মুখে। কেন, ক্যামেরা অন করো না, ক্যামেরা তো অন করে তোমার ফেস করতেই হবে না। অসুবিধা থাকলে তাহলে তাহলে এমনি বলো, তাহলে যদি কোনো অসুবিধা থাকে তাহলে এমনি বলো। আচ্ছা স্যার, মানে কি বলবো আপনি আগে বলুন। শুরু থেকে, একদম শুরু থেকে, যখন তুমি মনে করো তুমি ইমাজিন করো যে তুমি হচ্ছে ইন্টারভিউ বোর্ডের, হ্যাঁ, চারতলা বিল্ডিং, চারতলা হ্যাঁ। বিল্ডিং এর, হ্যাঁ, চারতলা, 4 ফ্লোরের, ফাইভের এ বলে একটা কক্ষ রয়েছে, রুম রয়েছে, রুমে তুমি একদম গেটের মুখে আছো, ঠিক আছে? ইমাজিন করো নিজেকে। দিয়ে এবার তুমি গেটের মুখে থেকে তোমাকে তোমার না, তোমারই এখন পালা, তোমারই নাম র্যাঙ্কিং হয়েছে। এখন তুমি তারপরে তুমি কি করবা, কিভাবে করবা সেরকম ভাবে করবা, ঠিক আছে? আচ্ছা, মানে আগে দরজা থেকে দরজাতেই বলবো একদম মে আই একদম কাম শুরু ইন? থেকে, শুরু থেকে। স্যার মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিন। স্যার এবার আমি আমার ইন্ট্রো দেবো স্যার? হ্যাঁ মানে আপনি বলবেন তারপর তো আমি হ্যাঁ দেব? হ্যাঁ, আপনি কোথা থেকে এসেছেন? স্যার আমি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত লালগোলা থানার উত্তর সুদর্শন গ্রাম থেকে এসেছি। আচ্ছা, বসুন। আপনার সম্বন্ধে বলুন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার আমাকে নিজের সম্বন্ধে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম শরীফা বানু। আমি এসেছি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত লালগোলা থানার অন্তর্গত উত্তর সুদর্শন থেকে। আমি আমার মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছি লালগোলা রহমতুল্লাহ হাই মাদ্রাসা থেকে, এবং আমি আমার উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছি লালগোলা এমএন একাডেমি থেকে। আমি আমার স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছি কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত চিয়াগত শ্রীপদ সিং কলেজ থেকে, এবং বিএড সম্পন্ন করেছি লালগোলা মদন মোহন রায় টিচার্স ট্রেনিং কলেজ থেকে। আম, আমি কবিতা আবৃত্তি করতে ভালোবাসি এবং গান শুনতে ভালোবাসি। আহ, আচ্ছা, আপনি আমার কোনো প্রোগ্রামে কখনো গানের পারফরমেন্স করেছেন? হ্যাঁ স্যার, করেছি। আপনি কি ধরনের গান পছন্দ করেন? আচ্ছা স্যার, স্যার সত্যি কথা বলতে মানে নিজে থেকে মানে শিখে মানে ওই কোনো স্যারের থেকে শিখে শিখে করিনি, এমনি প্রোগ্রামেই করতাম জাস্ট মানে নিজে শুনে শুনে। তা আপনার কোনো পছন্দ নেই কোনো কিছু গানের? না না, অবশ্যই মানে রবীন্দ্রসঙ্গীত গেয়েছি বা সেই ভাটিয়ালি গান গেয়েছি। আচ্ছা, ভাটিয়ালি গান, ভাটিয়ালি গানের উদ্বোধক কে জানেন? ভাটিয়ালি গানে ফেমাস কয়েকজন গায়কের নাম জানেন? যেমন লালন ফকির। একটাই? স্যার অতটা তো মনে নেই, মানে আগে গেয়েছি এখন তো মনে নেই। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে গীতাঞ্জলি পুরস্কার পেয়েছেন?
গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, মানে আমার জানা ছিল, বাট আচ্ছা, এই মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুর আপনি কি কি চোখে দেখবেন, একজন বিপ্লবী নাকি একজন লেখক? সব দিক থেকে, মানে উনি একজন লেখক, একজন কবি, একজন বিদ্রোহী, বিপ্লবী, মানে উনি সব দিক থেকেই, কি বলবো, মানে তারপর শিক্ষা জগতের একজন দার্শনিক বলা যেতে পারে, ওনাকে বলা যায়। আপনি কেন শিক্ষক হতে চান? হ্যাঁ বলুন। আপনি কেন শিক্ষক হতে চাইছেন? স্যার, আমি শিক্ষক হতে চাই অ্যাকচুয়ালি, আমি আমার আমার দেখা কয়েকজন শিক্ষকদের দেখে অনুপ্রাণিত হয়েছি, এবং আমি মনে করি একজন শিক্ষক বা একজন শিক্ষিকা হলো একজন পথ প্রদর্শক। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি ছাত্রছাত্রীদেরকে আহ, জীবনের মূল লক্ষ্যের দিকে এগিয়ে দিতে পারবো, এরকম একটা ধারণা পোষণ করি, এবং তাদেরকে হচ্ছে, স্যার, নার্ভাস লাগছে প্রচন্ড, মানে। আপনি না ইন্টারভিউ দিতে এসেছেন, ঠিক আছে? হ্যাঁ স্যার, আচ্ছা, মানে আপনি ভারতে প্রথম নারী শিক্ষক, আপনি তো নারী, আপনি নিশ্চয়ই শিক্ষক হয়ে দাঁড়াবেন আহ, স্কুলে। তাহলে আপনি যে নিশ্চয়ই জানেন, নিশ্চয়ই ভারতে প্রথম একজন শিক্ষক, নারী শিক্ষক, তার নাম কি জানেন? জানা আছে আপনার? হ্যাঁ স্যার, মানে আমি কিছুদিন আগেই পড়লাম, মানে মনে পড়ছে না। আচ্ছা, আপনার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম মনে আছে আপনার? হ্যাঁ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, হ্যাঁ, কে? মমতা ব্যানার্জি। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কতবার হচ্ছে সিলেক্টেড হয়েছেন? কতবার তিনি সিলেক্টেড হয়ে মানে মুখ্যমন্ত্রী পদের মুখ্যমন্ত্রী জন্য হয়েছে এই পদের জন্য? তিনি দুবার হলেন মুখ্যমন্ত্রী, মানে আগে ছিলেন, মানে কনফার্ম? আপনি। দুবার না তিনবার? হ্যাঁ কোনটা? তিনবার না দুবার? আপনি কনফার্ম আপনার উত্তরে? স্যার, দুবার, হ্যাঁ। দুবার। আচ্ছা, জাতীয় শিক্ষানীতি পড়েছেন আপনি 2020? জাতীয় শিক্ষানীতি পড়েছি স্যার। উম, আহ, তাহলে এর হচ্ছে প্রধান বৈশিষ্ট্যগুলি কি হতে পারে? উম, স্যার মনে পড়ছে না, ভুলে গেছি। আচ্ছা, আপনার তাহলে এটার সম্বন্ধে নিশ্চয়ই পড়েছেন, তো বললেন। তাহলে এ সম্বন্ধে আপনার কিছু তো মত রয়েছে না? আপনার তাহলে কি কি মত আছে, কি কি ধারণা আছে আপনার এই শিক্ষানীতির উপরে? হুম, আচ্ছা, ধরুন ধরুন একটা স্টুডেন্ট আপনার কথা শুনছে না, তখন হুম, আপনি কি করবেন? আচ্ছা। তাকে আমি জিজ্ঞাসা করব তার কি সমস্যা হচ্ছে, তারপর তার সঙ্গে আমি বন্ধুত্ব সুলভভাবে তাকে বোঝানোর চেষ্টা করব, ও যাতে ক্লাসে মনোযোগী হয়। তো এইভাবে আমি তাকে ভালোভাবে, ভালোবেসে, ভাই বোনের মতো তাকে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, শিক্ষক কি শুধুমাত্র তাকে বন্ধুই হবে, নাকি শিক্ষকের অন্যান্য গুণগুলি আছে? হ্যাঁ, একজন শিক্ষকের মধ্যে অনেকগুলো গুণ থাকে। কি কি? যেমন শুধু তাকে ছাত্রছাত্রীদের সঙ্গে বন্ধুর মতো যেমন আচরণ করতে হবে, তাকে আহ, যখন পড়াশোনার ক্ষেত্রে তাকে উম, বিভিন্নভাবে মানে বোঝানোর চেষ্টা করতে হবে। আহ, তারপরে তাদের সঙ্গে বিভিন্ন। আচ্ছা, আপনি শ্রেণীকক্ষের সময়, শ্রেণীকক্ষের নির্দিষ্ট সময় থাকে, এই সময় ব্যবস্থাপনাকে আপনি কিভাবে করবেন, মেনটেনিং করবেন কিভাবে আপনি? আচ্ছা, শ্রেণীকক্ষের সময়টাকে আমি তিনটে ভাগে ভাগ করে নিতে পারি। হুম। কি কি? প্রথমে
প্রথমে কয়েকটা মিনিট তাদেরকে আমি তাদের পূর্ব জ্ঞানটা যাচাই করব, মানে আমি গত আগের দিন মানে কি পড়িয়েছি সেই পূর্ব জ্ঞানটা ফার্স্টে আমি যাচাই করে নিতে পারি কয়েকটা মিনিট। তারপরে আমি তাদেরকে মানে তাদের সঙ্গে যে টপিকটা আমি পড়াবো আলোচনা করে নিব কিছুক্ষণ। তারপরে যে টপিকটা আমি আলোচনা করলাম তারপর সেটা লাস্ট মিনিট কয়েক মিনিটে তাদেরকে জিজ্ঞাসা করব তারা ঠিক পরিষ্কার মানে ক্লিয়ারলি বুঝতে পেরেছে কি না। তারপর যদি কোনো সমস্যা থাকে সেটা সমাধান করব। এভাবে 3টে ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, আপনি তো জীবন বিজ্ঞানের শিক্ষক হবেন, তাহলে আপনি স্টুডেন্টদের কিভাবে জীবন বিজ্ঞানের প্রতি মনোযোগী করে তুলবেন? তাদেরকে বাস্তবিক কিছু উদাহরণ দিয়ে বাস্তবিক উদাহরণ দিয়ে তাদেরকে জীবন বিজ্ঞানের প্রতি মানে আকর্ষণীয় বা উৎসাহিত করে তুলতে হবে। বাস যে উদাহরণ কি, আপনার কি উদাহরণ হতে পারে সেটা? জীবন বিজ্ঞান মানে আমাদের জীবনের সঙ্গে মানে জীবন যদি বলি মানে আমাদের যদি বিজ্ঞানসম্মতভাবে বলি আমাদের জীবন হচ্ছে জীবনের মধ্যে বৃদ্ধি, প্রজনন, চলন, গমন, প্রোটোপ্লাজম বস্তু টোটালটা মিলে হচ্ছে কি জীবন বলছি। এবার এই যে আমরা চলাফেরা করছি বা পরিবেশে আমাদের জীবন তো টোটালটা নিয়ে আমাদের পরিবেশে এত জীবের অগণিত জীব রয়েছে। তো তাদের আচ্ছা, সঙ্গে লাস্ট মানে লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন আপনাকে, ইনক্লুসিভ এডুকেশন নামটা অবশ্যই আপনি বিএড করতে গিয়ে পড়েছেন, তাহলে এই ইনক্লুসিভ এডুকেশন বলতে আপনি কি বলবেন? এটা জিনিসটা কি? এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, বেশ, তাহলে ভালো বেশ, হলো না জানি। ঠিক আছে। স্যার ভালো হলো না, আমি তো বেশ, লাস্টেরটা বলো যে হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, দিয়ে আসি স্যার, নাকি কি যাই স্যার, এটা কিছু বলো, লাস্টেরটা বলো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের। হচ্ছে সাথে কথা বলে ভালো লাগলো, এটা বলো। একদম মাঝপথে ছেড়ে দিলে হবে? হতেই পারে ভালো হয়নি তাই বলে কি তুমি লাস্টেরটা শেষ করলে? লাস্টেরটা শেষ করতে হবে তো। বলো বলো, শুনি। ধন্যবাদ স্যার। আপনাদের সঙ্গে কথা বলে আমার ভালো লাগলো। তো আর কি বলতে হবে স্যার, আপনি বলে দিবেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখনো তৈরি হয়নি এইসব বিষয়ে, প্রশ্নগুলি এখনো রেডি হয়নি, প্রশ্নগুলি পড়ছো না, প্রশ্নগুলি আহ, ঘাঁটছো না, কিছুই পড়ছো না, তো এসে পড়ো, কবে পড়বা? এইগুলি সাবজেক্টের প্রশ্ন তো ধরাই হবে, সঙ্গে এইগুলি কিন্তু আগে বেশি ধরবে, এইসব কোশ্চেন তো এইসবই তোমাকে বেশি, এই যে নৈতিকতা, এই বিএড কিছু, এটা পিটাগোগি কিছু, এইসব সম্বন্ধে, এইসব সম্বন্ধে সাবজেক্টে কোশ্চেন, সব থেকে বেশি থাকবে, সাবজেক্ট থেকে থাকবে দু একটা, কিন্তু বাকি আর বেশিরভাগ ম্যাম স্যাররা এরকমই কোশ্চেন করবে, আর সাবজেক্ট থেকে কোশ্চেন করবে, ঠিক আছে? তো এইগুলো তো এই করে যেতে হবে, এগুলো রেডি করতে হবে। আচ্ছা, নেক্সট, ঠিক আছে, নেক্সট, আচ্ছা বুঝতে পারছো, তাহলে পড়াশোনা করো তাহলে। আচ্ছা, নেক্সট ওয়াজলিমা খাতুন, শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও, 1 মিনিট, 1 মিনিটও না, 10 সেকেন্ড। হ্যাঁ, তাহলে অবশ্যই দেখলে তোমার যে ধরো কারো বান্ধবী বা বন্ধু একজন দিল মক, এবার তুমি হচ্ছে এরপরে দেবে, তা সেরকম ভাবে করবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে স্যার। একদম শুরু থেকে শেষ, ঠিক আছে? নাও। হ্যাঁ স্যার, ভিতরে আসতে পারি? হুম, আসুন। ধন্যবাদ স্যার। গুড আফটারনুন স্যার। হ্যাঁ, আফটারনুন, বসুন। কোথা থেকে এসেছেন ধন্যবাদ আপনি? স্যার। আমি মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ থানা থেকে চাচণ্ড গ্রাম থেকে এসেছি। আচ্ছা, আপনার একটু সম্বন্ধে বলুন। আমি 2010 সালে মাধ্যমিক পাস করি, 2012 সালে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক হচ্ছে 2015 সালে, এবং 18তে আমি বিএড কমপ্লিট করি। আচ্ছা, আপনার হবি কি? বই পড়া।
আপনি বই পড়তে ভালোবাসেন, আপনি কতগুলি কি ধরনের বই পড়েছেন আপনি? এই যে উপন্যাস, কবিতা। আপনি উপন্যাস পড়েছেন? হ্যাঁ, আপনি কোন লেখকের উপন্যাস পড়েছেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের নাম কি? অরণ্যক, পথের পাঁচালী। আচ্ছা, তাহলে পথের পাঁচালীর একটু সারাংশ বলবেন জিনিসটা কি? আপনি তো পড়েছেন। মনে পড়ছে না। আপনি যে বললেন পড়েছেন, এই জন্য জিজ্ঞাসা করলাম। আচ্ছা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনি কিভাবে আসলেন এখানটায়? স্যার প্রথমে আমি বাসে চেপেছি, তারপর ট্রেনে করে এসেছি। আচ্ছা, ট্রেনে করে এসেছেন তাই তো? আচ্ছা, হ্যাঁ। আহ, তাহলে আপনি ইনক্লুসিভ এডুকেশন, আপনি জানেন, শুনেছেন নামটা এটা? হ্যাঁ স্যার, শুনেছি। আচ্ছা, আপনি ইনক্লুসিভ এডুকেশন বলতে আপনি কি বোঝেন? যেখানে সব ধরনের শিশুরা শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে ভিন্ন কিন্তু একই শ্রেণীতে মানে সমান সুযোগ শিক্ষাতে লাভ করে, এটাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। একই ধরনের, একই ধরনের বলতে? ভিন্ন ভিন্ন কিন্তু মানসিক সামাজিকভাবে ভিন্ন কিন্তু একই শ্রেণীতে সমান সুযোগ পায় শিক্ষা লাভ করার, সেটাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। আচ্ছা, সেটাই ইনক্লুসিভ এডুকেশন। আচ্ছা, কনফার্ম আপনি হ্যাঁ। এটাই? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, আপনি আপনার হবি বললেন আপনার বই পড়তে ভালোবাসেন, তাহলে আপনি কি, আপনি হচ্ছে কি রকম, কোন সাবজেক্টের বই পড়তে ভালোবাসেন? আপনি গল্প নাকি অন্যান্য? স্যার। আচ্ছা, ঠিক আছে, কোনো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, জাতীয় শিক্ষানীতি 2020 সম্বন্ধে একটু বলুন। জাতীয় শিক্ষানীতি 2020, এটা হচ্ছে NEP, সেটা হচ্ছে নিউ ন্যাশনাল এডুকেশন পলিসি। যেখানে হুম। নতুন শিক্ষানীতি 2020 সালে, যেটা সেটা হচ্ছে 5+3+3+ যেটা 4, যেখানে কাঠামোটা চালু হয়েছে, যেখানে প্রাথমিক বিদ্যালয় 5 বছর, তারপরে আহ, তারপরে হচ্ছে মাধ্যমিক স্তরে 3 বছর এবং উচ্চ মাধ্যমিক স্তরে 3 বছর, আবার কলেজে আবার 4 বছর। এটাই হচ্ছে স্যার এনইপি এর 2020 সালের আচ্ছা, আপনার মতে কি বর্তমান শিক্ষানীতি এবং যেটা আপনি, আপনারা পাস করে এসেছেন, তার যে যে শিক্ষানীতি, তার যে এডুকেশন কোয়ালিটি, দুটোর মধ্যে একটা হিউজ ডিফারেন্স রয়েছে। তাহলে আপনার চোখে, আপনার মতে কোন ধরনের হচ্ছে এই পরিবর্তনটা বেশি লক্ষ্য করা গেছে, এবং কোন ধরনেরটা আপনি বেশি আহ, আপনি মনে করছেন যে ভালো, যে অ্যানুয়াল টেস্ট নাকি না এই যে যে সেমিস্টার টেস্টগুলি হয়, সেমিস্টার যে এক্সামগুলি হয়? আমার মতে সেমিস্টার টেস্টটাই ভালো। কেন ভালো? যে অ্যানুয়াল সেমিস্টার টেস্টে যে ওই ধাপে ধাপে মানে 3টা ধাপে মানে করা হয় এখানে। তিনখানা ধাপে? কি স্যার কি ধাপ? 3টা সেমিস্টারে হয়। আচ্ছা, কি কি ধাপ? 4 মাস চার, হ্যাঁ 4 মাস অন্তর অন্তর যে সেমিস্টারগুলো হয় সেটা। আচ্ছা, নোবেল জয়ী দুজনা ভারতীয় নাম বলো। নোবেল জয়ী দুজন দুজন ভারতীয় নাগরিকের নাম। রবীন্দ্রনাথ ঠাকুর, আর উনি কিসে পেয়েছে? গীতাঞ্জলি, আহ, গীতাঞ্জলিতে নোবেল পেয়েছিল। কিসে, মানে কোন কোন বিষয়ের উপরে পেয়েছে? বাংলা বিষয়ের ওপরে। নোবেলে তো বাংলা বলে কোনো কিছুই নেই। আচ্ছা, না স্যার। নোবেলের 6টির উপরে ভিত্তি ভিত্তি করে করা হয়, কি কি নাম জানেন আপনি? হুম। কি কি? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, আপনি বললেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়েছেন। আচ্ছা, তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যের বৈশিষ্ট্য কি হতে পারে, কি কি? কি স্যার? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যের বৈশিষ্ট্য কি?
সেখানে যে ওই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ওই উপন্যাসগুলিতে প্রকৃতির সৌন্দর্য ফুটে ওঠে এবং তার চরিত্রগুলো জীবন্ত মনে হয়। ভারতীয় সংবিধানে 21 নম্বর ধারা আছে, এটিতে কি বলা আছে? 21 নম্বর ধারাতে মৌলিক মৌলিক ধারণার কথা বলা আছে। কি মৌলিক? মৌলিক ধারণার কথা বলা আছে। মৌলিক ধারণার কথা বলা হচ্ছে, আচ্ছা। আচ্ছা, আপনার মতে লেসন প্ল্যান কিরকম হওয়া উচিত? লেসন প্ল্যান, যেখানে লেসন প্ল্যানের হচ্ছে 5টি স্কিল থাকবে। প্রথমে পূর্ব পাঠের প্রস্তুতি, তারপরে আচ্ছা, বেশ। আপনি একটা প্রশ্ন বলুন যে ছাত্রছাত্রীদের পড়াশোনার আগ্রহী করার উপায় কি? তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে, তাদের উৎসাহিত করতে হবে পাঠে। এটাই, তাই তো? আর কিছু নেই, তাই তো? ধরুন একটা ছাত্র বারংবার ক্লাসে বিরক্ত করছে, আপনি কি করবেন? আমি তাকে বোঝাবো যে কেন এরকম আচরণ হচ্ছে, তারপর তাকে বলবো যে বুঝতে পারছি। আচ্ছা, লাস্ট প্রশ্ন। একজন শিক্ষক হিসাবে সমাজ গঠনের আপনার ভূমিকা কি? যে শিক্ষকতা হচ্ছে একটা আদর্শ পেশা, যেখানে নতুন প্রজন্মকে তুলে ধরার সুযোগ থাকে। যে এই পেশাটা হচ্ছে সামাজিক সম্মান এবং আহ, নতুন প্রজন্মকে মানে কোনো কিছু দেওয়ার, উম, জীবিকা অর্জনের জন্য তাদেরকে গড়ে তোলা, আচ্ছা, সেই বেশ। জীবিকাটাই। বেশ, ঠিক আছে। বেশ। বেশ, আপনি যেতে পারেন। ধন্যবাদ স্যার। ঠিক আছে তো। আসছি স্যার। হ্যাঁ, তাহলে ভালো হচ্ছে না তো, বুঝতেই পারছো। আরো ভালো করতে হবে, পড়ো, এসব পড়তে থাকুন, ভালো গেট হবে। তো পারিনি স্যার। হ্যাঁ, এইসব প্রশ্ন তো ফেস করতে হবে, তাই তো? এসব প্রশ্ন মুখস্থ করে যেতে হবে। ঠিক আছে। প্রথমে মুখস্থ করে যেতে হবে, তবেই উম, তো ওখানে বানাতে পারবে। আর যদি তুমি মুখস্থই না করো, তাহলে কিন্তু বানাতে পারবে না। হট করে পড়া হচ্ছে না। হ্যাঁ, এসব পড়তে ঠিক হবে আছে। তো। এসব পড়তে হবে। আচ্ছা, তিথি, এবার তিথি, নেক্সট তিথি, লাইন বাই লাইন যাচ্ছে। স্যার আমার পড়া হয়নি স্যার। না, পড়া হয়নি, তাহলে প্রশ্ন তো করতে, জিজ্ঞাসা তো করতেই হবে। নাও নাও ফার্স্ট। ঠিক আছে, বলুন, চেষ্টা করছি। এত একদম শুরু থেকে একদম যেরকম হয় সেরকম। ঠিক আছে স্যার, বলবো? হুম। স্যার, আমি কি ভেতরে আসতে পারি? হুম, আসুন। নমস্কার স্যার। বসুন। আপনি কোথা থেকে এসেছেন? ধন্যবাদ স্যার। স্যার, আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত সুভাষগ্রাম ভবানীপুর থেকে আসছি। আপনার সম্বন্ধে বলুন। স্যার, আমার নাম তিথি সর্দার, বাবার নাম শত্রুঘ্ন সর্দার। আমি 2014 সালে সুভাষগ্রাম নবতারা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছি এবং 2016 সালে রাজপুর বিদ্যানিধি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি এবং 2019 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারে সুরেন্দ্রনাথ কলেজ থেকে বিএসসি কমপ্লিট করেছি এবং 2021 সালে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্সে মাস্টার্স কমপ্লিট করেছি এবং 2022-23 শিক্ষাবর্ষে সোনারপুর শিশু বিকাশ কলেজ অফ এডুকেশন থেকে আমি আমার বিএড কমপ্লিট করেছি। আপনার ডিস্ট্রিক্টের স্পেশাল কিছু জন্য বিখ্যাত নিশ্চয়ই, তাহলে কি হতে, কি কি আছে, কি জন্য বিখ্যাত? স্যার, প্রথমত দক্ষিণ চব্বিশ পরগনায় সুন্দরবন একটা উল্লেখযোগ্য নিদর্শন বলা যেতে পারে। সেটা রামসার সাইট হিসেবে কিংবা ন্যাশনাল পার্ক বা বায়োস্ফিয়ার রিজার্ভ, যা কিছু বলা যেতে পারে। এটা একটা উল্লেখযোগ্য নিদর্শন ধরা যেতে পারে। আচ্ছা, সুন্দরবনে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয়েছে? সালটা আপনি জানেন? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, স্যার এই মুহূর্তে মনে পড়ছে না ঠিক। আচ্ছা, সুন্দরবন কি জন্য বিখ্যাত? অবশ্যই স্যার, ম্যানগ্রোভ উদ্ভিদের জন্য। আচ্ছা,
শুধুমাত্র ম্যানগ্রোভ উদ্ভিদের জন্য, তাই তো? এখানটা একটা পশু পাওয়া যায় যে জন্য হচ্ছে একটু না, বিখ্যাত। শুধুমাত্র ম্যানগ্রোভ উদ্ভিদের জন্য না, রয়্যাল বেঙ্গল টাইগারও রয়েছে অবশ্যই। আচ্ছা, এটা আপনি কি ধরনের ডাইভার্সিটির মধ্যে ফেলবেন? মানে স্যার ঠিক আরেকবার বলুন। এই যে সুন্দরবন, আপনি কি ধরনের ডাইভার্সিটির মধ্যে ফেলবেন? প্রকারভেদ তো নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আপনারা পড়েছেন। তো কোন ধরনের ডাইভার্সিটির মধ্যে ফেললে এটাকে উপযুক্ত মনে হবে? আচ্ছা, ঠিক আছে। আপনি যদি আপনি মনে করুন যদি আপনি একটা গাছ হতেন, তবে আপনি কোন হুম। গাছ হতেন? স্যার সেভাবে তো কখনো ভেবে দেখিনি। তবে যদি এই মুহূর্তে বলেন তাহলে বলবো স্যার জুঁই জুঁই গাছ। আপনি জুই গাছ চুজ করলেন কেন, এত গাছ থাকতে? স্যার প্রথমত জুঁই গাছের সুগন্ধের জন্য চুজ করলাম। এবার যদি আপনি আরেকটা আমাকে সুযোগ দেন তাহলে আমি একটা অন্য গাছ মানে কি? চুজ করতে পারি। আচ্ছা, সুযোগ দিচ্ছি আপনাকে। বট গাছ। বট গাছ, কেন বট গাছ চুজ করছেন আপনি? কারণ বট গাছ আমাদের প্রকৃতিতে রয়েছে। শুধুমাত্র সে শুধু নিজের স্বার্থ না, সে সবার স্বার্থেই বিরাজমান। সেখানে প্রত্যেকটা মানুষ গিয়ে তার ছায়ায় আশ্রয় নেয়, প্রত্যেকটা পশু পাখি ছায়ায় আশ্রয় নেয়। এমনকি কোনো কোনো মূর্তি পুজো করার শেষে আমরা সেই বটগাছকেই বেছে নিই। সুতরাং সেই হিসেবে আমি বটগাছকেই বেছে নেব। আচ্ছা, নোবেল পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়? তাই সাহিত্য, আহ, সাহিত্য থেকে পাওয়া একজন নোবেল পুরস্কার জয়ী ভারতীয় নাগরিকের নাম? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা। আচ্ছা, মিড ডে মিল প্রকল্প সম্বন্ধে অবশ্যই শুনেছেন। তাহলে মিড ডে মিল হ্যাঁ স্যার, প্রকল্প, শুনেছি। হ্যাঁ, কবে শুরু হয়? এর এর যে প্রধান বৈশিষ্ট্যগুলি কি? স্যার কবে শুরু হয় আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা, এর কি প্রধান উদ্দেশ্যগুলি কি? কেন দেওয়া হয় এর মিড ডে উদ্দেশ্য, মিল? হুম, হুম, বলুন। কারণ আমাদের সমাজে এমন অনেক শিশু বা পরিবার আছে যারা ঠিকমতো খাবার পায় না, বা তাদের খাবারের অভাবে তাদের স্কুলে আসা বন্ধ হয়ে যায়, যাতে সেই জিনিসগুলো না হয় এবং প্রত্যেকটা শিশু ঠিক সঠিকভাবে পুষ্টি পায়, সেই কারণেই মিড ডে মিল চালু করা হয়েছে। আচ্ছা, নিশ্চয়ই আপনি কন্যাশ্রী প্রকল্প আপনি পেয়েছেন? না স্যার, আমি পাইনি। আচ্ছা, কেন পাননি আপনি? স্যার যখন কন্যাশ্রী প্রকল্পটা শুরু হয় তখন শোনা গেছিল যে বাবা যে সরকারি চাকরির সাথে নিযুক্ত থাকলে সেই ছাত্রী কন্যাশ্রী প্রকল্প পাবে না। সেহেতু আমি কখনো আর অ্যাপ্লাইও করে দেখিনি। আচ্ছা, তো এই কন্যাশ্রী প্রকল্পের লক্ষ্য নিশ্চয়ই আপনি পড়েছেন। কন্যাশ্রী প্রকল্পের লক্ষ্য কি? এটি কিভাবে ছাত্রীর যে পড়াশোনার উপরে প্রভাব ফেলে? কারণ স্যার আমার ব্যক্তিগত মতামত যে অনেকে আর্থিক কারণে পড়াশোনা ছেড়ে দিচ্ছে, আর্থিক কারণে তার পড়াশোনা করে হয়ে ওঠা হচ্ছে না। সেহেতু সে যদি কিছু টাকা অন্তত পায় সেই কন্যাশ্রী প্রকল্প থেকে, তার পড়াশোনার প্রতি একটা আগ্রহ দেখা যাবে যে তার টাকার অভাবে বা কোনো আর্থিক কারণে সে পড়া হচ্ছে না, এবং পরিবারেরও একটা মানে ইতিবাচক দিক দেখা যাবে, তারাও একটা মানে আচ্ছা, ছাত্রদের সাপোর্ট করতে আচ্ছা, পারে। বেশ। ছাত্রদের সঙ্গে আপনার ব্যবহার কেমন হবে? তাই শাসনের সাথে অবশ্যই বন্ধুসুলভ। আচ্ছা, আপনি কেন শিক্ষক হতে চাইছেন? কারণ স্যার আমার ছোট থেকেই স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে একজন আদর্শ শিক্ষক হব, এবং নিজের যা অর্জিত জ্ঞান থাকবে তা নতুন প্রজন্মের কাছে বিলিয়ে দেবো, যা তাদের বেড়ে উঠতে সাহায্য করবে। তাছাড়াও স্যার এই পেশার মাধ্যমে নিজেকে একজন সমাজে আত্মনির্ভরশীল নারী হয়ে উঠতে পারবো এবং নিজের পরিচয় তৈরি করতে পারবো। আচ্ছা, আপনি এই এতদিন কি কি করছিলেন? কোন পেশায় ছিলেন আপনি? স্যার আমি এতদিন এসএসসি সাথে এবং অন্যান্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আচ্ছা, বেশ। যদি কোনো ছাত্র পড়াশোনার বাইরে খেলাধুলা, আঁকার বেশি আগ্রহী হয়, তখন আপনি কি করবেন? স্যার অবশ্যই তাকে সেই দিকে আমি সাহায্য করব, তাকে সাপোর্ট করব, যাতে সে পড়াশোনার পাশাপাশি অন্যান্য যে কারিকুলাম অ্যাক্টিভিটি আছে সেগুলোতেও সে ভালো হোক। আচ্ছা, ব্ল্যাকবোর্ড ব্যবহার করা হয় অবশ্যই। তো
তো হ্যাঁ স্যার। ব্ল্যাকবোর্ড ব্যবহারের নিয়ম কিভাবে হবে? ব্ল্যাকবোর্ড ব্যবহারের নিয়ম কিভাবে হবে? স্যার এইটা ঠিকঠাক জানা নেই, আমি অবশ্যই জেনে নেবো। আচ্ছা, ঠিক আছে। আর শ্রেণীকক্ষে হঠাৎ বিদ্যুৎ চলে গেল, তখন আইসিটি ক্লাস কিভাবে চালিয়ে যাবেন? স্যার আইসিটি কথার অর্থ কি? আমি ভুলে গেছি। ইনক্লুসিভ কমিউনিকেশন টেকনোলজি। আচ্ছা আচ্ছা। যদি বিদ্যুৎ চলে যায় তো আমি আহ, চেষ্টা করব যে দরজা জানলাগুলো খুলে দেওয়ার, দিয়ে যে শিক্ষা যে চলছিল সেটাকে কন্টিনিউশন করার চেষ্টা করব। আচ্ছা, পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর নাম কি? পশ্চিমবঙ্গের স্যার, শিক্ষামন্ত্রীর নাম কি? স্যার মাননীয় ব্রাত্য বসু। আচ্ছা, জাতীয় শিক্ষা সম্বন্ধে আপনি অবশ্যই পড়ে এসেছেন, তাহলে জাতীয় শিক্ষা নীতি 2020-র প্রধান বৈশিষ্ট্যগুলি কি জানেন আপনি? পড়েছেন আপনি? উম, না স্যার, এটা পড়া হয়নি স্যার, এই মুহূর্তে মনে নেই, আমি পড়ে নেব। আচ্ছা, সেভ এডুকেশন সেভ নেশন একটি আন্দোলন এর শুরু হয়, এই আন্দোলনের মূল উদ্দেশ্যটা কি? না স্যার, এটাও আমার জানা নেই। ঠিক আছে, ওকে, যান, যেতে পারেন আপনি। ধন্যবাদ স্যার। তো ভালো করে করো এইসব প্রশ্নগুলি। অনেক ধরনের কোশ্চেন হতে পারে, কি ধরনের স্যার কোশ্চেন হতে পারে? এইগুলো সব প্রিন্ট আউট করেছি, আমার এখনো পড়া হয়নি পড়ো স্যার। এইসব পড়ো। কত 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 ধরনের প্রশ্ন হতে পারে, কেউ বলা যাবে কি ধরনের প্রশ্ন ধরবে? হ্যাঁ, হ্যাঁ স্যার, অনেক ধরনের প্রশ্ন। ঠিক আছে, বেশ। এইগুলি হচ্ছে, এগুলি সব হচ্ছে, বুঝতেই পারছো, এগুলি সব ইন্টারভিউ রিলেটেড হ্যাঁ। কোশ্চেন। হ্যাঁ, আর সাবজেক্টের কোশ্চেন তো এগুলি নাম। তো এইসব কোশ্চেনগুলো যে ফেস করো। আচ্ছা, নেক্সট না নেক্সট স্যার, হচ্ছে, আমি বলো। স্যার একটা কথা বলবো স্যার, বলছিলাম যে ইন্টারভিউ মানে যদি কোয়ালিফাই করি আর কি, পরে ইন্টারভিউ ডেটের একদিন কি দুদিন আগে আপনি যদি একটু মানে অফলাইন কোনোভাবে একটা কি ব্যবস্থা করা যাবে না ইন্টারভিউ দেওয়ার? অফলাইন খুব দূরে হয়ে যাবে গো, আমার বাড়ি বেথুয়ায়। এই আমার বাড়ি সেই নদিয়া ডিস্ট্রিক্টে। তাহলেও স্যার যদি যাতায়াত যারা যারা সম্ভব যাওয়া আসা, কারণ তাহলে খুব সুবিধা হয়, মানে একটা অফলাইনটা অনলাইন একটা অফলাইনটা মাধ্যম মনে ঠিক হয় আছে। বুঝতে পেরেছো, অফলাইন মনে হয় হবে না, কিন্তু অনলাইনে যতটুকু চেষ্টা করা করব, ঠিক আছে। আমি আমার দিক থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করব। অফলাইন মনে হয় হবে না, এখন সেরকম ইনফ্রাস্ট্রাকচার এখনো হতে পারেনি। হোক, আচ্ছা তোমাদের আশীর্বাদ হলে আর যদি হোক, তাহলে একটা বড় সড়ো করা যাবে। স্যার, হ্যাঁ, অবশ্যই। সেরকম নিয়ে এখানে নিয়ে এলে রাখলাম তোমাকে, তখন সেরকম নিয়ে থাকলে তোমাদেরই বিরক্তকর লাগবে। এই জন্য একটা হোক, বড়সড় কিছু একটা হোক, তাহলে অবশ্যই সেরকম একটা ইনফ্রাস্ট্রাকচার করে তখন পরবর্তী যারা আছে তাদের জন্য ব্যবস্থা করা হবে। তোমরা দেখো, ঠিক আছে। অনলাইনে তোমরা দাও এইসব তৈরি মরি করো, যদি কোনো সামনে যদি কোনো কোনো যদি তোমার মানে খুব দূরে নিতে হবে না, যেমন মনে করো যে আমার বাড়ি হচ্ছে হুগলি, আমি ইন্টারভিউ এমন জায়গায় ভর্তি হলাম যে যেখানটায় মনে হচ্ছে মেদিনীপুরে, তো দূরে হচ্ছে, তো এমন যে মানে বাড়ির কাছেই হুগলি জায়গায় দেখো, হুগলি হাওড়াতে দেখো, কাছা কাছাকাছি যদি কোনো সেন্টার যদি আহ, ইয়ে করে, সেখানটা একদিন দুদিন করে দিয়ে আসো, ঠিক আছে, এটা দিতে পারো। এখন খুব আচ্ছা। বেশি খুব টাকা চাইছে বিভিন্ন জায়গায়, কেউ দু হ্যাঁ হাজার কেউ স্যার। 3,000, মানে এদের মানে এখন বিশাল রমরমিয়ে ব্যবসা চলছে, ঠিক আছে। তো ওরা এরকম মানে একদম নিতে চাইছে, কি আর বলবা গিয়ে, জাস্ট কনফিডেন্স একটুখানি দিয়ে এই যে প্রশ্নগুলো ধরবে, এই জাস্ট আর কিছুই না, তার না জন্য স্যার, দু তাও তিন ওই হাজার টাকা অনলাইনের মাধ্যমে যে রেগুলার বলছি তাতে অনেক মানে ইনফ্লুয়েন্সটা বাড়ছে আর কি। হ্যাঁ, এইগুলো এগুলো কিন্তু শেখাবে না অনলাইনে, যেগুলো তোমাদের হচ্ছে, যেগুলো করতে পারছো, যেগুলো যে প্রশ্নগুলি পাচ্ছো পড়ছো, এগুলি কিছুই না। ওরা দু তিনজন বসে থাকবে, এই যে ভয় যে দু তিনজন বসে থাকলে যে প্রশ্নগুলি ধরছে, এই প্রশ্নগুলি ধরে ধরছে না স্যার, আমি তখন। আগে একবার ইন্টারভিউ দিয়েছি, হ্যাঁ, মানে আমার ইন্টারভিউ হলে গিয়ে রীতিমতো মানে আমি হ্যাঁ, ঘাবড়ে গেছি, ওনারা এত ভালো, হ্যাঁ, মানে আমি এত নার্ভাস হয়ে গেছি দেখে বুঝতে পেরেছি, ওনারা আমাকে বলছে তুমি রিল্যাক্স রিল্যাক্স আস্তে আস্তে হ্যাঁ, বলার চেষ্টা করো। দিয়ে আমি বলেছি আমি যথেষ্ট ভালো নাম্বার দিয়েছিলাম এত নার্ভাস হওয়ার পরেও আর কি, মানে হ্যাঁ, সে তো পুলিশের বটে। ইন্টারভিউ আর কি। আচ্ছা, আচ্ছা, সে তো হবেই, মানে বুঝতেই পারছো, মানে ইন্টারভিউতে অত বেশি ভয়ের কিছু না, কিন্তু ওই যে যদি ম্যানেজ করা, যে ওখানটা করে যাওয়া ফেস টু ফেস, এটা একটা সুবিধা, সেটা সেটা তো প্রত্যেকজনের হ্যাঁ। মনে একটা আছে, যে একটা ফেস টু ফেস হলে বেশ ভালো হয়, ঠিক আছে। যদি কেউ তো, পাশে যদি থাকে কোনো কাছাকাছি, তাহলে অবশ্যই যাও, ঠিক আছে, গিয়ে একটা ইন্টারভিউ করো, বা নিজেদের কোনো রকম টিচার থাকলে, যে সিনিয়র টিচার, তাদেরকে বলো যে তাদের কাছে যাও, গিয়ে বলো কি স্যার কিছু প্রশ্ন আপনাকে ধরুন। এখন কেউ কারোটা হেল্প করতে চায় না বর্তমানে, এখন যা অবস্থা,
কেউ কাউকে হেল্প করতে চায় না, ঠিক আছে? তাও না স্যার, দেখো। আপাতত বাড়িতেই স্যার পড়ছি আপাতত। হুম। আপনার অফলাইনটা কোথায়? অফলাইন নদিয়া, কোথায় সেটা? নদিয়ার কোথায়? নদিয়ার কৃষ্ণনগরে। ও, তোমারই কোথায়? কৃষ্ণনগর স্যার, আমার স্যার বীরভূম। ওরে বাপরে, বিশাল দূরে তো। ঠিক আছে, তাহলে এইগুলি প্রশ্নগুলি পড়ো, এগুলি ফেস করতে হবে, ঠিক আছে? বোর্ডের সামনে তিনজন থাকবে যারা তোমাকে বিভিন্ন রকমের কোশ্চেন করবে, আর তারা খুব বলবে চিন্তা নেই, ভয় নেই। এটা একটা তোমরা হচ্ছে এখন থেকে নিজেরা ট্রাই করতে পারো, আয়নার সামনে বসে, আয়নার সামনে দাঁড়িয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। আর এই প্রশ্নগুলি ভালো করে রেডি করে যাও, এইসব প্রশ্নগুলো রেডি করো, আর আয়নার সামনে বলো যে এই প্রশ্নগুলির উত্তর কি হবে। নিজেরাই প্রশ্নগুলো নিজেরাই উত্তর করো, দেখো ভালো, তোমার ভালো হবে, ঠিক আছে? আর এইসব এখনো তৈরি কারো হয়নি বা তৈরি করছে না, ভয়ে তৈরি করছে না, বাট মনে করছে করবো না, এসব ভাবনা এখন থেকে তোমরা তৈরি করতে থাকো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট। হ্যাঁ, হচ্ছে নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে ফারহানা খাতুন। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো অবশ্যই শুনলে তো তোমার হচ্ছে সবাই বন্ধু বান্ধবীর কাছ থেকে কিভাবে হবে সেরকম ভাবে জানি না কেন একদম। ভয় হ্যাঁ, ভয় করছে স্যার, মানে ভয়ের জানি না কেমন পারবো, ভয়ের ভয় কিছু না, করছে। ভয় আবার কেন, ভয় কেন লাগবে? তুমি তো তাও জানো ঠিক এই আছে। কটা ক্লাসের মাধ্যমে কি কেমন জানো, ঠিক আছে? ওখানটা গেলে তুমি একদম জানবাই না যে কে কেমন, তাই না? তোমাকে 15 মিনিটের মতন, 10 থেকে 15 মিনিট থাকবে, সেই স্যার কেমন হতে পারে কি হতে পারে জানোই না, তুমি তো অলরেডি ভয় পাওয়া, তখন তুমি বলতে পারো হ্যাঁ একটু ভয় লাগছে, কিন্তু এখানে ভয় পাওয়ার তো কিছুই নেই, তুমি অলরেডি জানো স্যার কতগুলি আমাদের ক্লাস নিয়েছো। ইন্টারভিউটা কোথায় হবে, কিছু খবর আছে? ইন্টারভিউ তো হবে তোমার ওই যে যেখানটা করে হয় এসএসসি দপ্তরে, কলকাতায় তো হবে, কোথাও না, বিকাশ ওটা ভবন কি হয়। জোন জোন ভিত্তিক আছে ভাগ করে, মানে জোন বিভিন্ন ভিত্তি জায়গায় দেখছি যে এরকম মানে হতেও পারে আর কি, যতদূর সম্ভব ডিস্ট্রিক্ট হচ্ছে। ওয়াইজ। না না, ওইসব ডিস্ট্রিক্ট মিস্ট্রিক্ট হয় না, ডিস্ট্রিক্ট প্রাইমারি প্রাইমারি ইন্টারভিউ হয়েছে, ওখানে গেলে দিয়ে আসতে বোন হয়েছে। বলো ওইখানে। জোন মন হবে না, ওসব আরো দুর্নীতি বেশি বাড়বে, ঠিক আছে? ও না হয় ভালো। আর কলকাতায় যেখানটা করে হয় সেখানটা করে হলে সব থেকে বেশি ভালো, তাহলে একটা সুবিধা আছে। জোন হলেই দেখবা কার খাতায় কি চলে যাচ্ছে কি হচ্ছে, হ্যাঁ, প্রভাব বিস্তার হয় বেশি, এসব আরো বেশি ঘাপলা হবে জোন না হয় হলে। ঠিক আছে ফারিনা, তাহলে তুমি তাহলে শুরু থেকে একদম শেষটুকু করবা, ঠিক আছে? নাও, প্রশ্ন এইসব প্রশ্নই হতে পারে, ঠিক আছে? নাও। ঠিক আছে স্যার, আমি কি ভিতরে আসতে পারি? হুম, আসুন, থ্যাংক ইউ স্যার। বসুন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসুন। আপনি কোথা থ্যাংক ইউ থেকে আসছেন? স্যার। আমি নদিয়া জেলার স্যার কালীগঞ্জ থানার অন্তর্গত দেবগ্রাম থেকে আসছি। আপনার সম্বন্ধে বলুন। স্যার, আমার নাম ফারহিনা খাতুন। আমি আহ, আমার মাধ্যমিক বিদ্যা সম্পন্ন করেছি দেবগ্রাম ডিকে গার্লস হাই স্কুল থেকে। তারপর স্যার আমি হায়ার সেকেন্ডারি কমপ্লিট করেছি আমি দেবগ্রাম এসএ বিদ্যাপীঠ থেকে। তারপর আমি বটানি অনার্স নিয়ে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বহরমপুর গার্লস কলেজ থেকে। তারপর স্যার আমি আমার মাস্টার্স কমপ্লিট করেছি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এবং বোটানি বোটানিতে। এবং তারপরে স্যার আমি বিএড কমপ্লিট করেছি এখন বর্তমানে, যেটা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। আচ্ছা, নদিয়া জেলার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কি কি দিক আছে? স্যার, নদিয়া জেলার গুরুত্ব বিভিন্ন দিকে, মানে এর সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং স্যার পড়াশোনার দিক থেকেও অনেক গুরুত্ব আছে। তবে স্যার প্রথমেই যদি বলা হয় তো আমি বলবো স্যার ঐতিহাসিক গুরুত্বের কথা। কারণ এখানটায় মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। আহ, যিনি গৌরব বৈষ্ণব ধর্মের যিনি প্রচারক ছিলেন। তাছাড়া স্যার এখানটায় ঐতিহাসিক গুরুত্বের কথা যদি বলা হয় তাহলে বলবো স্যার পলাশির যেখানটায় স্যার 1757 সালে স্যার পলাশির যুদ্ধ হয়েছিল, এবং যেখানটায় রবার্ট ক্লাইভ এবং সিরাজদৌল্লার যুদ্ধ হয়েছিল, এবং সেই যুদ্ধকে স্মরণে একটা স্মৃতিস্তম্ভ আছে, পলাশি মনুমেন্ট নাম। তাছাড়া স্যার আমাদের কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র রাজবাড়ি আছে, যেটা কৃষ্ণচন্দ্রের সময়কালে তৈরি। এবং তাছাড়াও স্যার আমাদের কৃষ্ণনগরের মাটির পুতুল বা সরপুরিয়া সরভাজার নাম তো বিশ্ববিখ্যাত। আর স্যার এখানটায় ইস্কন একটা প্রতিষ্ঠান আছে, যেখানটায় স্যার বিভিন্ন বিশ্বের লোকেরা যারা বৈষ্ণব সাধক তারা এখানটায় এসে সাধনা করেন।
আচ্ছা, এখানটা নদী আছে? হ্যাঁ স্যার, অবশ্যই নদী আছে। আমার অনেক নদী, যেমন স্যার আমাদের গঙ্গারই একটা শাখা নদী ভাগীরথী আমাদের জেলার পাশ দিয়ে বয়ে গেছে। তাছাড়া স্যার জলঙ্গি নদী আছে, চূর্ণী নদী আছে, এবং এই নদীর কারণেই আমাদের মানে কৃষি সম্পদ এবং পাট সম্পদে আমরা সমৃদ্ধ। আপনি শিক্ষক হতে চাইছেন কেন? স্যার শিক্ষকতা, এই প্রফেশনটাকে আমি মহান পেশাগুলোর মধ্যে অন্যতম মনে করি। কারণ স্যার আমি যখন ছোট ছিলাম, বা আমার নিজের বাবাও একজন শিক্ষক, এবং ছোট থেকে আমাদের স্কুলের বিভিন্ন শিক্ষিকাদের দেখতাম, এবং তাদেরকে তাদের পড়ানো এবং তাদের মানে তাদের যে আদর্শ কথাগুলো আমার খুব ভালো লাগতো। আমি মনে করতাম যে আমি একজন বড় হয়ে শিক্ষক এবং তাদের মতো আদর্শ শিক্ষক বা শিক্ষিকা হতে চাই। আর আমার কাছে স্যার শিক্ষকতার প্রফেশনটা শুধু যে শিক্ষা পাঠের বা শিক্ষা দানের মধ্যে সীমাবদ্ধ না, মানে আমি যেটুকু শিক্ষা অর্জন করেছি আমি আমার শিক্ষার্থীদের মধ্যে সেটাকে আহ, ছড়িয়ে দিতে চাই এবং একসাথে পড়াশোনা করতে চাই। এবং আমার মনে হয়েছে যে শিক্ষাদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজ গঠনও আচ্ছা, এই শিক্ষকতার মাধ্যমে। একজন আদর্শ শিক্ষকের কি কি গুণাবলী হওয়া উচিত? স্যার প্রথম তার গুণ হওয়া থাকা উচিত স্যার ধৈর্যশীল, এবং অবশ্যই তাকে প্রাণবন্ত হতে হবে, মানে বন্ধুর মতো শিক্ষার্থীদের সাথে তাকে মেলামেশা করতে হবে। যেখানটা এমন একটা পরিবেশ একটা শিক্ষককে দেওয়া উচিত শিক্ষার্থীদের, যাতে সেখানটায় শিক্ষার্থী নির্ভয়ে তার বিভিন্ন সমস্যার কথা আলোচনা করতে পারে, বা বিভিন্ন কিছু তার সঙ্গে তিনার সাথে শেয়ার করতে পারে। সেই রকমই আমার মনে হয় যে একজন আদর্শ শিক্ষকের মানে উম, বৈশিষ্ট্য হওয়া উচিত। আচ্ছা, আপনার হবি কি? স্যার হবি বলতে আমি স্যার স্কেচ পেন্টিং আমি খুব, মানে আমার অবসর সময়ে আমি ভালোবাসি করতে। তাছাড়া স্যার আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আমি সময় কাটাতে ভালোবাসি। আচ্ছা, হবি বলতে কি বোঝেন? স্যার পেন্সিল স্কেচিং যে জিনিসটা আমি অবসর সময়ে সেটাই করি। হবির ডেফিনেশন কি? স্যার অবসর সময়ে নিজে যে ভালো লাগা, মানে সম্পূর্ণ নিজের আহ, নিজেকে সময় দিয়ে নিজের যেটুকু ভালো লাগা সেই 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 জিনিসটাকেই হবি বলে। আচ্ছা, শুধু সেই অবসর সময়ে নাকি না অন্য সময়েও? স্যার অন্য সময় তো আমার মনে হয় বিভিন্ন কাজের মাধ্যমে তো মানুষ ব্যস্ত থাকে, তো অবসর সময়ে যে কাজটার কথা বলা হচ্ছে, যেটা ভালো লাগার কাজ করে মানুষ, সেটাকেই হবি বলছি। আচ্ছা, ব্ল্যাকবোর্ড ব্যবহারের নিয়ম কিভাবে হবে? স্যার ব্ল্যাকবোর্ডের ব্যবহার অবশ্যই আহ, স্যার আম, পাঠ্য বিষয়ের ক্ষেত্রে যদি বলা হয় স্যার, আম, চিত্র আকারে কোনো কোনো বিষয় যেটা পাঠ্য বিষয়, সেটা পাঠ্য বিষয়টাকে সুন্দর করে ছবি আকারে তুলে ধরার জন্য, যাতে খুব মানে পরিষ্কার করে চিত্র আকারে তুলে ধরলে যাতে শিক্ষার্থীরা খুব সুন্দর করে দূর থেকেও হলেও দেখতে পায় এবং বুঝতে পারে। এবং তার সাথে ব্ল্যাকবোর্ডে থাকবে সেই দিনকার তারিখ, পাঠ্য বিষয়, কি বিষয় পড়াশোনা হচ্ছে, এবং আম, কোন অংশটা পড়া হচ্ছে বইয়ের। আহ, আচ্ছা, সে একজন শিক্ষক হিসাবে আপনার প্রথম দিনে আপনি কি করবেন? স্যার প্রথম দিনে অবশ্যই আমি যে শ্রেণীকক্ষে প্রবেশ করব, সেই শ্রেণীকক্ষের বাচ্চাদের সাথে আমি প্রথমে আমি ইন্টারাকশন করব। বাচ্চাদের সাথে আমি নাম জিজ্ঞেস করব, আমার নিজের পরিচয় করব, এবং আম, প্রথমেই এমন একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করব যাতে তারা আমাকে পর একজন মানুষ চলেছে হঠাৎ করে, এবং তারা যাতে ঠিক মানে অন্যরকম আচরণ না করে। এবার আমি তাদের সাথে বন্ধুর মতো চেষ্টা করব নিজের পরিচয়টা দেওয়ার, এবং তাদের থেকেও জানবো তাদের নামগুলো কি। আচ্ছা, শ্রেণীকক্ষে বিভিন্ন রকমের ছাত্রছাত্রী থাকে। তাদের মধ্যে দুর্বল ছাত্র আছে। তো আপনি সেটাকে চিহ্নিত করলেন। তাহলে আপনি দুর্বল ছাত্রকে কিভাবে সবল ছাত্রতে পরিণত করবেন? স্যার দুর্বল ছাত্রদের প্রথমে আমি তার ভয়টাকে দূর করার জন্য আমি তার কাছে যাব, গিয়ে আমি তার কোথায় সমস্যা হচ্ছে বা কোথায় তার দুর্বলতা আছে সেই জায়গাটাকে আমি আইডেন্টিফাই করব, এবং বোঝার চেষ্টা করব, এবং তাকে বারবার সাহায্য করার চেষ্টা করব যাতে তার দুর্বলতা অংশটা আস্তে আস্তে নির্মূল হয়, এবং সে স্বাচ্ছন্দ্যে সে যাতে পড়াশোনা করতে পারে এবং প্রত্যেকদিন স্কুলে আসে, সেটারই ব্যবস্থা করব। ধরুন, একটা ছাত্র বারংবার ক্লাসে বিরক্ত করছে, তা আপনি কি করবেন? স্যার অবশ্যই আমি কেন বিরক্ত করছে সেটা আমি জানার চেষ্টা করব, এবং যদি তারপরও বিরক্ত করে আমি তার কাছে যাব, কি কারণে
বিরক্ত করছে, চেষ্টা করব জানার যে সে আমার পড়া বুঝতে পারছে কিনা। যদি বুঝতে না পারে আমি তাকে বোঝানোর চেষ্টা করব। আহ, এবং যদি তারপরেও না থামে স্যার, আমি তাকে যে জায়গাটা সে বসেছে সেখান থেকে আমি আমার সামনে যেখানটায় তাকে আমি ভালোভাবে দেখতে পাবো সেই জায়গায় এনে বসাবো স্যার। আচ্ছা, শিক্ষা আর কর্মসংস্থান এর মধ্যে বেসিক পার্থক্য কি আর বেসিক সম্পর্ক কি? শিক্ষা এবং কর্মসংস্থান স্যার, হুম। স্যার শিক্ষা বলতে তো স্যার আমাদের আম, সেই শিক্ষা বিভিন্ন 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 উম, বিভিন্ন কিছুর মাধ্যমে শিক্ষাকেও বলা যায়। মানে শিক্ষা হচ্ছে জীবনের বিভিন্ন বিভিন্ন পর্যায়ে সেই সেটা গ্রহণ করি আমরা। কিন্তু কর্মসংস্থান হচ্ছে কিনা স্যার, যার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারি, যে সংস্থানের মাধ্যমে, সেটাকে কর্মসংস্থান বলছে। আচ্ছা, যদি একটা ছাত্র পরীক্ষায় বারংবার সে খারাপ ফল করছে, তাহলে তাকে আপনি কিভাবে উৎসাহিত করবেন? স্যার আমি আম, সেই ছাত্রর আমি প্রথমেই তার দেখবো ফলটা খারাপ হচ্ছে কেন, সেটা আগে আইডেন্টিফাই করব এবং সেই বাচ্চাটার কে আমি নিজের কাছে ডাকবো এবং জানার চেষ্টা করব সেটা আমার দিক থেকে সমস্যা হচ্ছে কিনা বা তার দিক থেকে সমস্যা হচ্ছে কিনা। যদি তার দিক থেকে সমস্যা হয় তাহলে আমি আমার যতটা সাধ্য আমি সহজ আকারে তাকে বোঝাবো এবং আরো মোটিভেট করার চেষ্টা করব। এবং যারা ভালো ছাত্র তাদের সঙ্গে আমি আম, তাদেরকে বলবো যে এই ছাত্রকে যাতে ক্লাসের মধ্যে তাকে সাহায্য করে এবং তারাও যাতে মোটিভেট করে। তো সেই রকমই আমি চেষ্টা করবো। ভারতের জাতীয় খেলার নাম কি? স্যার হকি। হকি। হুম। আচ্ছা, আপনি কি পছন্দ করেন, হকি না ক্রিকেট? বুঝলাম না স্যার, আরেকবার সরি। আপনি কি পছন্দ করেন, হকি না ক্রিকেট? স্যার আমি স্যার আমি ক্রিকেট খেলা পছন্দ করি। আচ্ছা। আচ্ছা, সবুজ সাথী প্রকল্প তো অবশ্যই শুনেছেন। তাহলে এই হ্যাঁ সবুজ সাথী প্রকল্পের অধীনে ছাত্রছাত্রীদের কি সুবিধা দেওয়া হয়েছে? স্যার, সবুজ সাথী প্রকল্পে স্যার সাইকেল দেওয়া হয় বাচ্চাদের, ক্লাস মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকের ছাত্রদের সাইকেল দেওয়া হয়। ধরুন আপনার দূরে পোস্টিং করা হলো গ্রাম চত্বরে, তাহলে আপনি কি যাবেন? স্যার অবশ্যই যাব, কারণ আমার এখন প্রধান লক্ষ্য স্যার একজন যেহেতু আমি একটা সুযোগ পাবো আমার একটা সেই ছোটবেলাকার স্বপ্ন পূরণে, তো আমি অবশ্যই সেখানটায় যাব। আর আমি যদি নাও যাই, আমারই যারা সহ যারা এসছেন, যারা ইন্টারভিউ দিচ্ছেন, তারাও কেউ না কেউ হয়তো চাকরি পেয়ে তারা যাবে, তো তারা যদি যেতে পারে আমি কেন যেতে পারবো না? তো অবশ্যই স্যার আমি যাব। আচ্ছা, ঠিক আছে, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওভারঅল হচ্ছে ভালো, মানে মোটামুটি খারাপ না, ঠিক আছে। মক ইন্টারভিউ খারাপ হয়নি, ভালো হয়েছে। টুকটাক ভালোই ভালোই গুছিয়ে মুছিয়ে বলতে পারছো, ঠিক আছে। তো আরো পড়ো, এগুলি পড়ো, পড়লে আরো বেশি কনফিডেন্স আরো বেশি আসবে। আচ্ছা, স্যার নেক্সট। বলছি, বলো। স্যার সরি স্যার, স্যার বলছি স্যার, করার ব্যাপারটা কি বেশি হয়ে যাচ্ছে স্যার? আমি বুঝতে পারছি না। দেখো, এআই সবাই, এআই ব্যাপারটা তো সবাই করবে, এটা তো সবার মধ্যেই আছে। হ্যাঁ, যে ডাব্লিউবিসিএস অফিসার, এ গ্রেডের অফিসার, যে ভিডিও, তারও দেখবা ইন্টারভিউতে দেখবা কিছু অবস্থা থাকে, প্রত্যেকজনেরই মধ্যে এটা থাকে, ঠিক আছে। তো একটু কম করার চেষ্টা করবা, কিন্তু বাট ওটা হবেই, সবার ক্ষেত্রেই হবে। স্যার আমি এই যে কথা বলছি, তো আমি কিন্তু কথা বলতে হলে হাত নাড়িয়ে ফেলছি, মানে আমি সেই হাত নাড়িয়ে একাকার করলাম আমি। হাত নাড়ালে হবে না, ধীর স্থির, একদম ধীর স্থির ভাবে বোর্ডে ওই যে তোমার ওই যেখানটা টেবিল দেবে বা যেখানে চেয়ার দেবে সেখানে বসে থাকতে হবে, আর সবাইকে সবার দিকে তাকিয়েই বলতে হবে। একজন যে প্রশ্ন করছে শুধু তার দিকে তাকালেই হবে না, তার দিকেও তাকাবো, সঙ্গে পাশে সবাইকে একটু তাকিয়ে যেন উত্তরটা দেওয়া হয়, ঠিক আছে। আর হাত মাত ঠিক কাঁপাবে আছে। না। কাঁপলে তো ভয় পাচ্ছে, এরকম একটা ফিল হচ্ছে। ঠিক আছে, নেক্সট ঠিক আছে। সুস্মিতা। হুম। সুস্মিতা কি রেডি? হ্যাঁ স্যার, রেডি বলতে দেখি, চেষ্টা করে দেখি। আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও। বলবো স্যার? আচ্ছা, একদম শুরু থেকে যেরকম হয়, পুরো একদম শুরু থেকে করবা, ঠিক আছে। ভেতরে আসতে পারি স্যার? হুম, আসুন। ধন্যবাদ স্যার। বসুন। নমস্কার স্যার। হুম, বসুন।
ধন্যবাদ স্যার। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন? স্যার আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে এসেছি। বাহ, খুব সুন্দর জায়গা তো জলপাইগুড়ি। যে সামনে যে খবরের কাগজে কিছু নিউজ পড়েছি, তো ওর সম্বন্ধে একটু কিছু বলুন। কি হয়েছিল জলপাইগুড়িতে, স্যার সামনে এলাকাবর্তী এলাকায়? জলপাইগুড়িতে সেরকম মানে এফেক্টটা আমরা ঠাকুরের মানে ইসেতে পাইনি, কিন্তু জলপাইগুড়ি পার্শ্ববর্তী এলাকায় যেমন দার্জিলিং সাইডে, কোচবিহার ডিস্ট্রিক্টে কিছু কিছু জায়গাতে ওই বন্যার জন্য খুব মানে ক্ষতি হয়েছে, আহ, বিশেষ করে পাহাড়ে, আপনি ঠিক পাহাড় আছেন তো? অধ্যুষিত আপনি এলাকায়। ঠিক আছেন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আমরা ঠিক আছি। আচ্ছা আচ্ছা, বাহ, বেশ। তা জলপাইগুড়ি সম্বন্ধে একটু বলুন যে কি কি এখানটায় স্যার ইম্পর্টেন্ট, বিখ্যাত। জলপাইগুড়ি তো এমনি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। তাছাড়া আমরা জলপাইগুড়িকে 3T ট্রিপল টি মানে জন্য বিখ্যাত। ওই টিম্বার, কাঠ, চা এবং ট্যুরিজম, পর্যটন শিল্পর জন্য। এখানে সুন্দর সুন্দর চা বাগান রয়েছে। তাছাড়া জলপাইগুড়িতে গরুমারা ফরেস্ট, আহ তারপরে চাপড়ামারি অভয়ারণ্য। তাছাড়া জলপাইগুড়িতে ওই রাজা জয়ন্ত দেবের আমলের রাজবাড়ি এবং জল্পেশ মন্দির অনেক বিখ্যাত। আপনি গেছেন এইসব জায়গায়, দেখেছেন? হ্যাঁ স্যার, গিয়েছি। বাহ, তাতে আপনি অনেক দূর থেকে এসেছেন এখানটায়। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, তা আপনি কিভাবে আসলেন এখানটায়? স্যার প্রথমে তো বাসে এনজিপি গিয়েছি, সেখান থেকে ট্রেনে করে এসেছি। আহ, বেশ ভালো। তা আপনি শিক্ষক হতে চাইছেন, তাহলে শিক্ষক কেনই হতে চাইছেন আপনি? স্যার ছোটবেলা থেকেই যে স্কুলে পড়তাম, তো ম্যাডামদের দেখতাম, ভালো লাগতো দেখতে খুব। তো তখন থেকেই ইচ্ছে ছিল যে তাদের মতন সুন্দর করে শাড়ি পরে স্কুলে যাব, বাচ্চাদের পড়াবো, এরকম একটা ইচ্ছে ছিল। তো যাই হোক, বড় হওয়ার সাথে সাথে সেটা পরিবর্তন হয়েছে, এটা ভেবে যে শিক্ষকতা একটা মহান পেশা, কারণ এই পেশাই সমস্ত পেশাদের জন্ম দেয় আর কি। আর বাচ্চাদেরকে খুব ভালো লাগে, ওদের সাথে সময় কাটাতে ভালো লাগে। আগেও আমি এমনি বাড়িতে এমনি টিউশন করাই। তাছাড়া আগে একটা স্কুলে পার্ট টাইম করতাম কিছুদিন। তো ভালো লাগতো। তো এতদিন তো সুযোগ হয়নি স্যার, তো এই প্রথম একটা সুযোগ হলো এত বছর পরে, তো সেটাকে কাজে লাগাতে চাই। আর অবশ্যই আর্থিক উন্নতি তো দরকারি। এতদিন আপনারা কি করতেন, তো মানে কি করেছেন আপনি এতদিন? স্যার এমনি তো হাউস ওয়াইফ, তাছাড়া এই বাচ্চাদের 9, 10, 8, 9, 10 এই বায়োলজিটাই পড়াই আর কি। আহ, আর এমনি স্যার একটা এনজিওর সাথে যুক্ত আছি জলপাইগুড়িতে, গ্রিন ভ্যালি বলে একটা এনজিও, সেটার সাথে যুক্ত আছি এই এনজিওর কিছুটা। কি কাজ, কি করেন এনজিওর আপনি? কাজ হচ্ছে বিভিন্ন মানে চা বাগান অধ্যুষিত এলাকা বা বিভিন্ন জায়গায় সমাজসেবা করা, বা এই যে বন্যাটা হলো তার জন্য বিভিন্ন রকম চ্যারিটি, এবং এই যে চা বাগানের অনেক সময় অনেকে বিভিন্ন প্রোগ্রামে মানে আম, বাড়িতে প্রোগ্রাম না করে সেই বাচ্চাদের, চা বাগানের বাচ্চাদেরকে খাবার দেয়, হ্যাঁ বস্ত্র দেয়, সেগুলোর সাথে জড়িত ছিলাম। এবং বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলেও কিছু কিছুটা মানে পাঠদানও করা হয় কখনো কখনো কখনো, তো সেখানেও আমি নিযুক্ত ছিলাম। ও, আপনি গেছেন এইসব? হ্যাঁ স্যার, হ্যাঁ 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 স্যার। উম, আচ্ছা। আচ্ছা, বলুন, বিদ্যালয়ে মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে গেলে আপনি কি করবেন? স্যার আমার কাছে ছেলে মেয়ে কখনোই আলাদা নয়, ছেলে মেয়ে আমার কাছে সমান। তো পড়াশোনা মেয়েদের বন্ধ হয়ে গেলে অবশ্যই এটা খুব খারাপ ব্যাপার। তো সেক্ষেত্রে বা মেয়েটির বাড়ির লোকের সাথে কথা বলাটা খুবই দরকার। সেক্ষেত্রে আমরা একটা প্যারেন্টস টিচার্স মিটিং করতে পারি এবং তাকে বোঝাতে পারি পড়াশোনাটা কেন দরকার, কি কি জন্য একটা মেয়ের পড়াশোনা দরকার। মানে খালি মেয়েদের বিয়ে হয়ে যাবে, স্বামীর উপর নির্ভরশীল হবে, সেটা তো ঠিক না। মেয়েদের নিজে পায়ে দাঁড়ানোর মানে কারণ কি, মানে এবং সেটার মানে ফলাফল কি হতে পারে সেটা সম্পর্কে জানাতে হবে, মানে অভিভাবক অভিভাবিকাদের, সরি। তো তাই জন্য হচ্ছে তাদের যদি আমরা তাদের উদ্বুদ্ধ করতে পারি, আর তাদের যদি আমরা বোঝাতে পারি, তাহলে অবশ্যই বাচ্চাদের প্রতিও মানে বাচ্চাদেরকেও আমরা পড়াশোনার দিকে এগিয়ে আনতে পারবো, এবং তাদেরকে যাদের পড়াশোনার প্রতি যাতে আগ্রহ জাগে, হ্যাঁ। এবং আচ্ছা, ঠিক সেক্ষেত্রে আছে। আচ্ছা, বর্তমানে যে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আপনি কি কি পদক্ষেপ নেবেন?
ছাত্রীদের নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করতে আপনি কি কি পদক্ষেপ নেবেন তা যদি আপনি আমার মনে পক্ষে করছেন? যেটুকু করণীয় সেটুকু আমি মানে আমি যদি নিজেকে একজন শিক্ষিকা হিসেবে কল্পনা করি সেক্ষেত্রে যাতে বাচ্চাটির মানে স্কুল ছুটির পরে যাতে তার মানে অভিভাবক বা অভিভাবিকা কেউ আসলেই যেন তাকে মানে বাড়ি যেতে যাওয়ার অনুমতি দেওয়া হয়, তার আগে যেন কেউ এমনি কেউ না বেরিয়ে যায়। এটাই করতে পারি একজন শিক্ষিকা হিসাবে। আচ্ছা, বিদ্যালয়ের পর্যায়ে বিজ্ঞান মেলার এই যে আয়োজনের গুরুত্ব কি? বিজ্ঞান মেলা বলতে স্যার আমাদের মানে বিদ্যালয়ে কিছু কিছু বাচ্চা থাকে যারা মানে গড গিফটেড বলতে পারেন, কারণ তারা মানে পড়াশোনা ছাড়াও আরো অনেক কিছু অনেক দিক থেকে আগ্রহী হয়, বিভিন্ন কালচারাল দিকে, বা ওরা অনেকে আছে যে মেধা অন্বেষণ করার চেষ্টা করে অন্যভাবে, তো সেরকম বাচ্চা যদি থাকে তাকে অবশ্যই মানে এই বিভিন্ন বিজ্ঞান মঞ্চের সাথে যুক্ত করে, এবং আমি যতটা তাকে সাহায্য করতে পারি যাতে ওদের পড়াশোনার সাথে সাথে বিভিন্ন এইসব জায়গায় যুক্ত করে যেন ওদের আগ্রহটাকে আরো বৃদ্ধি করতে পারে, ওদের জ্ঞান পরিসর যে করতে পারি। তরুণের স্বপ্ন, তরুণের স্বপ্ন একটি প্রকল্প লঞ্চ করা হয়েছে, এর সম্বন্ধে আপনি একটু বলুন। স্যার এটা সম্পর্কে আমার ঠিক জানা নেই, আমি জেনে নেব। আচ্ছা, বর্তমানে অনলাইন শিক্ষা কতটা কার্যকর, আপনার মতবাদ কি? স্যার অনলাইন শিক্ষা বলতে বর্তমানে এটা আমাদের প্রযুক্তির যুগ, তো প্রযুক্তির সাথে এগিয়ে তো আমাদের চলতেই হবে, তাছাড়া আমরা পিছিয়ে পড়বো। তো অফলাইন শিক্ষা তো অবশ্যই দরকার, তার সাথে সাথে অনলাইন শিক্ষাটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন জায়গায় মানে স্টুডেন্টরা এই যাতায়াত ব্যবস্থার জন্য কিন্তু মানে কোনো মানে পাঠ গ্রহণ থেকে ওরা যাতে পিছিয়ে না পড়ে সেই ক্ষেত্রে অনলাইন শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং সব থেকে সেটা আমরা বুঝতে পেরেছি কোভিডে, মানে এই করোনাতে, যে আমরা মানে অনলাইন ছাড়া যদি না হতো তাহলে তো বাচ্চাদের 2 বছর বসে থাকতে হতো বাড়িতে, তো সেক্ষেত্রে অনলাইন শিক্ষা সত্যিই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আচ্ছা, পালন একজন করেছে। শিক্ষক হিসেবে আপনার প্রথম দিনে আপনি কি করবেন ক্লাসরুমে? একজন শিক্ষক হিসাবে যেটা প্রথম দিনে যেটা করব, প্রথম দিনে বাচ্চাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার চেষ্টা করব, সবার আগে বাচ্চাদের নাম জানবো, তার তার সাথে কুশল বিনিময় করব, এবং তাদেরকে গল্পের মাধ্যমে আমি মানে পাঠ্য বিষয়ে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। আচ্ছা, জাতীয় শিক্ষানীতি 2020-এর প্রধান বৈশিষ্ট্যগুলি কি? স্যার কিছুটা জানি, একটু পড়তে হবে। তো এটা হচ্ছে আমরা যেটা আগে মানে হয়েছিল যেটা, যে 10+2 সিস্টেমটা ছিল, সেটা বর্তমানে 2020 সালে 5+3+3+4 এ অন্তর্ভুক্ত করা হয়। সেটা হচ্ছে প্রথম যে 5 বছর সেটা হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ, পরে 3 বছর হচ্ছে প্রিপারেটরি স্টেজ, তারপরে 3 বছর সেকেন্ডারি মিডল স্টেজ, এবং পরের 4 বছর প্রিপারেটরি সেকেন্ডারি স্টেজ হিসেবে পালন করা হয়, মানে করা হয়, অন্তর্ভুক্ত করা হয়। আচ্ছা, স্কুলে একজন শিক্ষিকার কিরকম ড্রেস পরা উচিত আপনি মনে করছেন? স্যার একজন স্কুলের শিক্ষিকা হিসাবে অবশ্যই ভদ্র এবং শালীন পোশাক পরা উচিত, কারণ আমরা যেমন ছোটবেলায় ম্যাডামদের দেখেছি, আমি গার্লস স্কুলেই পড়তাম, তো ম্যাডামদের দেখেছি সেই রকম ভাবেই, তো সেটাই আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। তো সেরকম ভাবে আমাদেরকেও সেই পোশাকটা পরাই উচিত, যাতে কোনো রকম অভদ্র পোশাকে বাচ্চারা ইন্সপায়ার্ড না হয়, যে এগুলোও পরে স্কুলে আসা যায়, তো অবশ্যই শালীনতা বজায় রেখে পোশাক পরা উচিত, সেটা শাড়ি কিংবা চুড়িদার হতেই পারে। ধরুন আপনার কে মানে একদম গ্রামীণ স্কুলে পোস্টিং করা হয়েছে, তা হ্যাঁ আপনি স্যার। সেখানে কি মানিয়ে নিতে পারবেন বা মানিয়ে নেবেন? স্যার সবার আগে তো আমার একটা চাকরির দরকার, তো অবশ্যই যাব, এবং আগেই বলেছি যে আমি যেহেতু ওই এনজিওর সাথে কাজ করেছি, তো গ্রামে পড়ানো বা গ্রামের বাচ্চাদের সাথে মেলামেশা করতে আমার কোনো অসুবিধা নেই, আমার ভালোই লাগে বরঞ্চ, তো অবশ্যই যাব, এবং সেটা যদি খুব দূরে হয় তারপরে সেটা পরবর্তীকালে যদি কোনো রকম ভাবে পরিবারের সাথে থাকার সুযোগ হয় তাহলে পরিবারকেও সেখানে নিয়ে আশেপাশে থাকার ব্যবস্থা করবো স্যার। তাহলে আপনি শিক্ষক হতে চাইছেন অর্থের জন্য না শিক্ষা দানের জন্য? শুনতে পাচ্ছি না। আপনি না শিক্ষক হতে স্যার, চাইছেন কি জন্য? অবশ্যই অর্থের দুটোই জন্য? স্যার। না আচ্ছা, স্যার, দুটোই। তাহলে অ- আহ, আপনি তাহলে প্রথম আপনার বেতন দিয়ে আপনি কি করবেন?
স্যার আমি আমার প্রথম বেতন দিয়ে আমি আমার পরিবারের লোকজনকে কিছু একটা কিনে দেব, যেটা আমার খুব ইচ্ছে। এবং এই যে এনজিওর সাথে যুক্ত আছি তাই সেই এনজিওতে অনেকটা দান করব। খুব ইচ্ছে যে তারাও অনেক করেছে এতদিন, আমি যেন একটা বড় কিছু দান করতে পারি। এবং আমার মানে ওই রাস্তা ঘাটে ওই আহ, কিছু মানুষ থাকে যারা গৃহহীন, তাদেরকে কিছুটা যদি সাহায্য করতে পারি আমার খুব ভালো লাগে। তাহলে আপনার বেতনের প্রত্যাশা কত? স্যার আপনার নবম স্যালারি দশম কত আপনার? শ্রেণীর যে বেতনটা নির্ধারিত করেছে সরকার, সেটা আমার কাছে অনেক। আচ্ছা, ধরুন আপনি চাকরি পেলেন না, তাহলে আপনি কি করবেন? স্যার আমি যদি চাকরি না পাই, তাহলে আপনারা যদি আমাকে সুযোগ না দেন, তাহলে কিছুই করব না, যেটা করছিলাম সেটাই করতে থাকবো। আবার যদি কোনোদিন সুযোগ হয় সেটারই আশায় বসে থাকবো। কিন্তু মানে টিচিং প্রফেশনটাই ভালোবাসি, অন্যদিকে যাওয়ার ইচ্ছে সেরকম ছিল না স্যার। আপনার আপনার হচ্ছে দুটি আপনার নেগেটিভ গুণ কি আপনি? আমার নেগেটিভ গুণ বলতে স্যার, আমি সহজে জানি না এটা নেগেটিভ কিনা, আমি সহজে কাউকে না বলতে পারি না। এবং সহজে কাউকে বিশ্বাস করে ফেলি। তো সেক্ষেত্রে আমার হয়তো মানে আমার কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে, এই আচ্ছা, আর কি। আপনার চোখে এই যে কমন এন্ট্রান্স টেস্ট, এই যে এইটা জিনিসটা কি ভালো, নাকি না আপনার চোখে সেটি অন্য মনে হচ্ছে? কমন এন্ট্রান্স টেস্ট, হ্যাঁ। স্যার এটা কি মানে, এটা বুঝতে পারছি না, জানি না স্যার, মানে এই বিষয়ে জানা নেই মানে। আচ্ছা, বর্তমান রাষ্ট্রপতির নাম কি? বর্তমানে রাষ্ট্রপতির নাম স্যার মনে পড়ছে না, জেনে নেব। আচ্ছা, বর্তমান মুখ্যমন্ত্রীর নাম? শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আর শিক্ষামন্ত্রীর নাম? মহাশয় ব্রাত্য বসু। আচ্ছা, ঠিক আছে, আপনি আসতে পারেন। ধন্যবাদ স্যার। আচ্ছা, তুমি কিন্তু অন্য জায়গার মানে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দিতে চাইছো, মানে মানে নিজে ঘুরে যাচ্ছ, ঠিক আছে? তোমার এই অন্য জায়গায় ঢুকে যাচ্ছ, এই এমন এমন প্রশ্ন উত্তর দিচ্ছ যেমন মনে হচ্ছে যে তুমি অর্থের জন্যই এই লাইনটা মানে এসেছো। আর এটা মনে হচ্ছে যে তুমি এটা মানে কপাল করে ভগবানের কাছে প্রার্থনা করে এটা তুমি চান্স পেয়েছো। তো চান্স পেয়ে তুমি সেটাকে সে সুযোগ নিচ্ছ, ঠিক আছে? তো মানে তোমার ভেতরে কিছু নেই, মানে তুমি কাট অফ ক্লিয়ার করে ফেলেছো মোটামুটি ভাবে, দিয়ে স্যার কোন এজন্য জায়গাটা মানে মানে কোন জায়গাটা থেকে এটা মনে হচ্ছে, তাহলে সেটা বলবো না স্যার, একটু যদি বলেন। এবার তো আমি তো লিখছি না কোনো কিছু, তুই বুঝতেই পারছো কোথায় কোথায় বলা হচ্ছে। আর এই পেশার মধ্যে তুমি চাইছো শিক্ষাটা একদম পেশা মনে করছো, যে এই জন্য তোমাকে এইসব উটপটাং প্রশ্নগুলি চলে যাচ্ছে, যে আপনি বেতন দিয়ে কি করবেন, আপনার বেতন প্রত্যাশা কত, এইসব প্রশ্নগুলি চলে যাচ্ছে, কারণ তুমি বেতনের থেকেই চলে যাচ্ছ তুমি ওই লাইনটায়। তো এইসব জায়গাগুলি একটু এড়ানোর চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা স্যার। হুম। ওভারঅল ভালো আছে কিন্তু, বাট ওইগুলি একটু শুধরাও, তাহলে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে দাও অনেক কটা ইয়ে, বুঝতেই পারছো। হ্যাঁ। ঠিক আছে স্যার। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে শম্পা। হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ স্যার। একদম শুরু থেকে, একদম শুরু থেকে তোমার অভিজ্ঞতা আছে কিন্তু, তুমি এবার দাও তাহলে একদম শুরু আসতে থেকে। পারি স্যার? হ্যাঁ, এসো। হ্যাঁ, হ্যাঁ, বসো, বসুন। শুভ দুপুর স্যার। হ্যাঁ, শুভ দুপুর। আপনি গোয়া থেকে এসেছেন? ধন্যবাদ স্যার। আমার নাম শম্পা মিত্র। আমি এসছি উত্তর ২৪ পরগনার পানিহাটিতে, খড়দা থানার অন্তর্গত পানিহাটি থেকে। উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা, উত্তর চব্বিশ পরগনার বিশেষ কি কি দিক রয়েছে যার জন্য সেটা ফেমাস? উত্তর ২৪ পরগনার যিনি মানে আমাদের একজন বিশেষ সাহিত্যিক, যিনি খুবই বিখ্যাত একজন সাহিত্যিক, এখানে জন্মগ্রহণ করেছিলেন নৈহাটির হালি শহরে, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি গ্রন্থের নাম? দুর্গেশ নন্দিনী আর আচ্ছা। শকুন্তলা। আচ্ছা, আপনার কি হবি? আমার হবি স্যার,
আমার হবিটা একটু অন্য রকমের। অ্যাকচুয়ালি আমি একটু মানে সবসময় মানে এই চিন্তাটা আমার একটু আছে। আমি বরাবরই একটু যেহেতু শিক্ষকতা ব্যাপারটাকে খুব ছোটবেলা থেকে খুব ভালোবাসি, তাই আমি যখনই অবসর পাই আমি একটু মানে আমারই সাবজেক্টটা বিষয়টাকে নিয়ে পড়ার মানে জানতে চাই। কেননা যেহেতু দিন, দিন যেহেতু শিক্ষার মানটা পাল্টে যাচ্ছে, তাই জন্য যখনই আমি সুযোগ পাই আমার পুরানো বইগুলোই ঘাঁটি। সেখান থেকে কিছু নতুন তথ্য পাই, জোগাড় করি যাতে বাচ্চাদেরকে নতুনভাবে মানে প্রথাগত শিক্ষার সঙ্গে, সঙ্গে আরো যেমন নতুন যে সমস্ত শিক্ষা আছে সেইভাবে দিতে পারি। যদি নতুন কিছু রস বই থেকে বার করতে পারি, যে জন্য বিভিন্ন রকমের বই বা নতুন বই থেকে একটু জোগাড় করি নোটস। করে সেইটাই যে নোটসটা আছে তার সঙ্গে, সঙ্গে সেগুলো যোগ করে পরবর্তী দিনের জন্য প্রস্তুতি নিই। এটাই আমার কাছে হবি। ছোটবেলা থেকেই মানে যখন থেকে আমি শিক্ষকতা করবো বলে ঠিক করেছিলাম, এটাই আমার কাছে একটা প্রিয় হবি হয়েছিল। আচ্ছা, আপনার সব থেকে বড় দুর্বলতা কি? স্যার আমার দুর্বলতা হচ্ছে আমি মানে একটু সব ব্যাপারেই মানে সে শিক্ষা হোক বা যেকোনো কাজটাকে যতক্ষণ না মানে পুরোপুরি ঠিকভাবে না করি একটু খুঁতখুঁতে আছি। মানে না হলে মনে হয় যেন আমি যতক্ষণ না ঠিক মতো হচ্ছে নিজেই বুঝতে পারি যে আমি সেটাতে সন্তুষ্ট হতে পারি না। যে এটা আমার মনে হচ্ছে পুরো কমপ্লিট হচ্ছে না। এটা নিয়ে আমার মনে একটা দুর্বলতা বা নেগেটিভিটি হতে পারে। আচ্ছা, আচ্ছা, মোটিভেশন বলতে আপনি কি বোঝেন? মোটিভেশন হচ্ছে যেহেতু আমাদের আমি চাই যেমন আমার যে কোনো পরিবারে যিনি হয়তো আমার শিক্ষাগুরু বা আমার থেকে বা মানে যারা আমার ছোটও হতে পারে বা আমার থেকে সে বয়সে বড় হতে পারে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু তার যদি কোনো ভালো কিছু দেখি, সেটা দেখে আমার সবসময় ইচ্ছা হয় যে তার মতো আমি একটা জীবনে কিছু করব, তার মতো লক্ষ্যে পৌঁছবো। আমি আমার যদি ছাত্রছাত্রী হয় তাদেরও যদি কোনো কিছু ভালো দেখি, মনে হয় যে ও যদি এই বাচ্চা হয়ে এটা পারে, আমি কেন পারবো না? আমি তখন সেটা করার চেষ্টা করি। এটা আমার কাছে একটা বড় মোটিভেশন। যে প্রথম দিন আপনি চাকরি পেলেন, দিয়ে আপনি প্রথম দিন স্কুলে জয়েন করলেন, তাহলে প্রথম দিন আপনি কি করবেন ক্লাসরুমে? কি প্রথম দিন শিখাবেন? যদি স্কুলে জয়েন যেদিন করবো স্যার, প্রথমে তো আমার নিশ্চয়ই কিছু অফিসিয়াল কাজ থাকবে, সেগুলো তো। তারপর হচ্ছে আমার যারা মানে সহশিক্ষক বা কলিগ যারা থাকবে তাদের সঙ্গে আমার একটা তাদের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ আলাপ আলোচনা করব, তাদের সঙ্গে একটু আলাপ করব। তারপর হবে সবথেকে বড় কথা, যাদের জন্য আমি স্কুলে গেছি সেই সমস্ত ছোট 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 যারা ছাত্রছাত্রী আছে তাদের সঙ্গে একটু বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ তৈরি করে তাদের সঙ্গে একটু নতুন ভাবে আগে নিজেকে মিলিয়ে নেব, যাতে পরবর্তী দিনগুলো ওদেরকে ঠিকমতো শিক্ষাদান করতে পারি। আপনি যদি একটা গাছ হতেন তাহলে আপনি কি ধরনের গাছ হতেন? গাছ হলে স্যার আমার খুব বড় গাছ হওয়ার ইচ্ছে নেই। আমার একটু ওই ছোট ঘাসের মতো মানে উদ্ভিদ হওয়ার খুব ইচ্ছা। যে কারণ বড় গাছ হয়ে গেলে জানি যে সবাইকে সে তার ছায়া দান করবে বা কিছু। কিন্তু দেখুন ছোট ছোট ঘাসেরও তো উপকারিতা আছে। আমি বিশাল কিছু হতে চাই না, কিন্তু এই ছোট ঘাসগুলোও কিন্তু খুবই উপকারী থাকতে চায়। আমি তাদের মতো থেকে পরিবেশের মানে যেটা আমাদেরকে মৃত্তিকা, তাদেরকেও প্রোটেকশন দিতে চাই এবং তারা যে উপকারিতাগুলো দিচ্ছে পরিবেশকে, আমি সেই উপকারিতাটা দিতে চাই। আচ্ছা, বিদ্যালয়ে মিড ডে মিল বাস্তবায়নের জন্য আপনি শিক্ষক হিসেবে আপনার কি ভূমিকা বা পদক্ষেপ নেবেন আপনি? প্রথমত যেটা আমাদের শিক্ষকতার সঙ্গে সঙ্গে মিড ডে মিলটা তো খুবই উপকারী, কারণ এখন স্কুল ছুটটা আস্তে আস্তে কমানো যাচ্ছে। আর তারা তাদেরকে পুষ্টির যে যুক্ত খাবারগুলো তাদেরকে প্রদান করা হচ্ছে। আমাদের দায়িত্ব হবে, যেটা সব থেকে শিক্ষক শিক্ষিকা হিসাবে, বাচ্চারা ঠিক মতো খাবারটা পাচ্ছে কিনা, খাবারের মধ্যে পুরো পুষ্টিটা তারা নিচ্ছে কিনা, সেগুলো আমাদেরকে দেখাটা হচ্ছে সব থেকে বড় দায়িত্ব। কন্যাশ্রী প্রকল্পের লক্ষ্য কি? কন্যাশ্রী প্রকল্পের লক্ষ্য হচ্ছে
যেটা মানে খুবই একটা ভালো প্রকল্প, যেই প্রকল্পের মাধ্যমে আমরা কি করি ছোট ছোট বাচ্চাদেরকে মানে যেহেতু কিছু যে কারণ আমরা যে সমস্ত কিছু পরিবার আছে তাদের বাচ্চাদের হয়তো মানে খুব বালিকা অবস্থাতেই তাদের বিবাহ হয়ে যাচ্ছে বা পড়াশোনা থেকে তাদেরকে রোধ করা হচ্ছে, সেটা বন্ধ করা যাবে এবং আগামী দিনে যাতে তারা শিক্ষাটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে সেটা সুবিধা হবে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে। আচ্ছা, ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতির নাম কি জানেন আপনি? মাননীয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু। আচ্ছা, তিনি কততম রাষ্ট্রপতি? তিনি স্যার এইটা এই মুহূর্তে মনে পড়ছে না স্যার। আচ্ছা, বর্তমানে সবকিছু অনলাইনের ব্যবস্থা করা হচ্ছে, তাহলে এই যে শিক্ষা ব্যবস্থা এটা অনলাইনে করা হলে এটি কি সত্যি কার্যকর হবে? স্যার এটার সবকিছুরই তো একটা ভালো দিক আর খারাপ দিক সবই আছে। আমি যদি বলি ভালো দিকটা, সেটা হচ্ছে কি এটা এই দূরশিক্ষার মাধ্যমে কিন্তু যেরকম কোভিডের সময় আমরা ছেলে মেয়েদেরকে উপকার দিতে পেরেছি, অনেক সময় কি হয় দূরত্বের অভাবে ছেলে মেয়েদেরকে মানে অনেক দূরের জায়গায় আমরা পৌঁছে দিতে পারছি না শিক্ষাটা, কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু সেই সুবিধাটা হচ্ছে। তবে হ্যাঁ স্যার, মানে যেহেতু অনেক সময় কি হয় তারা সেটাকে অনলাইনের মাধ্যমে অনেক মানে খারাপ গেম বা এই সমস্ত খেলছে, যাতে এইগুলোকে রোধ করা যায় এমন কিছু অ্যাপ দেবো যার মাধ্যমে শুধু তারা শিক্ষাদানটাই করতে পারবে। তাহলে আমার মনে হয় অনলাইন শিক্ষাটি বাচ্চাদের জন্য ভীষণই ভালো এখন। আচ্ছা, ক্লাসরুমে শ্রেণীকক্ষে একজন শিক্ষিকাকে কি মানে কেমন ভাবে পড়ালে ছাত্রদের কাছে উপযুক্ত মনে হবে, আপনার তার সম্বন্ধে একটু মতবাদ বলুন। প্রথমেই ক্লাসে গিয়ে তো আমি কোনো টপিক শুরু করব না, আগে পরিবেশটাকে তৈরি করে নিতে হবে, যে তাদেরকে শিক্ষার পরিবেশটা তৈরি করে নিতে হবে। তারপর এমন করে নিতে হবে যাতে তারা সহজে আমার সঙ্গে তাদের যে সমস্যাগুলো আমাকে সহজেই বলতে পারে। তারপর কি হবে, পড়াটাকে এমন কিছু সাধারণ উদাহরণ দিয়ে তাদেরই মানে রেগুলার তারা যেগুলো দেখতে পাচ্ছে সেরকম উদাহরণ দিয়ে যখন আমরা শিক্ষাটা তাদের দেব, আর একেবারে সেই গম্ভীর হয়ে রাগী শিক্ষিকার মতো নয়, মানে একদম তাদেরই বন্ধু মনে হবে যেন তাদেরই বন্ধু, তাদের কিছু জিজ্ঞাসা করছে, এইভাবে যদি একদম সহজ পদ্ধতিতে শিক্ষাটা দিই তাহলে আগামী দিনে ওরাও শিক্ষাটা সহজভাবে নিতে পারবে, আর তার সঙ্গে সঙ্গে আমাদেরকে জানতেও চাইবে, আর তার সঙ্গে সঙ্গে যদি গল্পের মাধ্যমে বা বিভিন্ন উদাহরণের মাধ্যমে দিই আরো ভালো হবে শিক্ষাটা। আচ্ছা, ধরুন আপনার সহকর্মী যারা শিক্ষিকা বা শিক্ষক আছে আপনার সাথে মতভেদ রয়েছে, তাহলে আপনি কিভাবে সেটা মিটিয়ে নেবেন? মতভেদ থাকতেই পারে স্যার, কিন্তু সেটাকে মেনে মানে এমন ভাবে তার সামনে মানে বোঝাতে দেব না যে তার সঙ্গে আমার মতভেদ আছে, তাকে বলবো যে হ্যাঁ আপনার কথাটাও ঠিক, তবে যদি স্যার বা ম্যাডাম আপনি যদি এটাকে এইভাবে বলেন আমার মনে হয় আরো ঠিক হবে বলে একটা অন্যভাবে সহজভাবে ঘুরিয়ে তার এই মতভেদটা যে সে সঠিক করছে না বা তার মধ্যে তিনি যেটা বলছেন সেটা ঠিক নয়, অথচ তাকে সম্মান দিয়ে যদি এমন ভাবে বললাম যে তার সেটা ভালো লাগলো যে না আমারও হয়তো এটা ভুল হতে পারে, তাহলে বোধহয় এতে সম্পর্কটাও ভালো থাকবে আর সহজ হয়ে যাবে সবকিছুই। আচ্ছা, আপনি কি ধরনের পোস্টিং চাইছেন, গ্রামে নাকি শহরে? স্যার শিক্ষা ব্যবস্থাটা একটা মানে সামাজিক শিক্ষা, মানে এখানে একটা সমাজ সেবামূলক শিক্ষা, সেখানে শহর হোক বা গ্রাম হোক যেখানেই যাই আমার মূল উদ্দেশ্য হবে যে আমি আমার শিক্ষা জ্ঞানটা কিভাবে দিচ্ছি, সেটা যেখানেই হোক স্যার, সেটা অবশ্যই আমার কাছে মানে মন্দিরের মতোই একটা জায়গা হবে। আচ্ছা, তাহলে আপনি জীবন বিজ্ঞানের শিক্ষিকা, তো আপনি জীবন বিজ্ঞান সম্বন্ধে ছাত্রদের কিভাবে আরো বেশি উদ্যোগী করে তুলবেন? বিজ্ঞান যেটা যেহেতু আমি জীববিদ্যার, তার মানে কি জীবনের সঙ্গে তাদের বিজ্ঞানটা জড়িত, তাই তো বিভিন্ন জীব জগতের সঙ্গে তাদের ব্যাপারটা জড়িত, তাহলে তাদেরকে আমাদেরকে কি করতে হবে, পরিবেশের যেগুলো খুব সাধারণ জিনিস আছে নেচারের মধ্যে দিয়ে যদি কিছু উদাহরণ দিয়ে প্রথম যদি শিক্ষাটাকে দেয়া যায়, বা বিভিন্ন প্রজেক্ট ওয়ার্ক বা বিভিন্ন ট্যুর, ছোটখাটো ট্যুর কাছাকাছি নিয়ে গিয়ে যদি আমরা মানে একদম লাইভ যদি কিছু বিজ্ঞানটা দিতে পারি, আমার মনে হয় ওতে অনেক সহজেই ওরা বিজ্ঞানটা নিতে পারবে।
আচ্ছা, লাস্ট আপনার প্রশ্ন। আচ্ছা, বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি? মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তিনি কিভাবে শিক্ষার ব্যবস্থাকে কিভাবে উন্নতি করছে তার সম্বন্ধে আপনার কি মতবাদ? প্রথমত ওনাকে মুখ্যমন্ত্রী হিসাবে আমি শ্রদ্ধা জানিয়েই বলছি। উনি শিক্ষাটিকে সত্যি শিক্ষার আলোতে আমাদের বাচ্চাদেরকে শিক্ষিত করেছে। সব থেকে বড় কথা কন্যাশ্রী তো আছেই, যেটির মাধ্যমে বালিকাদেরকে বিশেষ করে বালিকা যে বিবাহটা তিনি রোধ করতে পেরেছেন এবং শিক্ষাতে তাদের আলো জ্বালিয়েছেন। সব থেকে বড় কথা উনি 2015 সালে যে সবুজ সাথী প্রকল্পটি নিয়েছিলেন বা ঐক্যশ্রী প্রকল্প যেটি নিয়েছিলেন, এই জাতীয় প্রকল্পগুলো নেয়ার মাধ্যমে বাচ্চারা কিন্তু স্কুল ছুটটা আস্তে আস্তে কমেছে। তার সঙ্গে সঙ্গে মিড ডে মিল প্রকল্পটি তো মানে অসাধারণ, সেটা নিয়ে তো কিছু বলারই নেই, কারণ বাচ্চারা এখন অনেক স্কুল ছুট কমেছে। এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি আসতে পারেন। ধন্যবাদ স্যার। হ্যাঁ শম্পা, মোটা ভালোই, খারাপ না, ঠিক আছে। তোমার খারাপ হয়নি, গুছিয়ে মুছিয়ে বলছো, ধীরে সুস্থে বলছো, ঠিক আছে, ওকে। ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। আরো একটু দিলে ভালো হবে পরে। ওই মাঝে মধ্যে আমারও আসলে বসে দিচ্ছি তো, বাড়িতে বসে একটু হাত পা নড়ে যাচ্ছে, ওটা একটু বন্ধ করতে হবে। হ্যাঁ, একটু একটু তো লাগবেই, ভয়টা তো লাগবে, হালকা নার্ভাস তো থাকবে। ঠিক আছে, দিতে থাকো, হবে। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে চন্দন। হ্যাঁ স্যার। দেখলে তুমি সবারটা, ঠিক আছে, এবার সেই হ্যাঁ হিসেবে তুমি তোমারটা দাও। স্যার, শুরু করবো? হুম স্যার, আমি কি ভিতরে আসতে পারি? হুম, আসুন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম। গুড মর্নিং স্যার। গুড গুড মর্নিং, মর্নিং বসুন। ম্যাম। বসুন। আপনি কোথা থেকে এসেছেন? ধন্যবাদ স্যার। স্যার, আমি বীরভূম জেলার নলাটি থানার অন্তর্গত ভবানন্দপুর গ্রাম থেকে এসেছি। আচ্ছা, আপনার সম্বন্ধে বলুন। স্যার, আমার নাম চন্দন মণ্ডল, আমার বাবার নাম রামকৃষ্ণ মণ্ডল, এবং আমি ভবানন্দপুর হাই স্কুল থেকে প্রথমে মাধ্যমিক স্ট্যান্ডার্ডটা পাস করি। তারপরে নলাটি হরিপ্রসাদ হাই স্কুল থেকে আমি এইচএস পাস করি সায়েন্স স্ট্রিম নিয়ে। তারপরে জুওলজি অনার্স নিয়ে আমি রামপুরহাট কলেজ থেকে, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে রামপুরহাট কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশনটা পাস করি, এবং তারপরে বর্ধমান ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করি। তারপরে আমি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি থেকে, তার অন্তর্গত একটা কলেজ, বেসরকারি একটা কলেজ, গুরুকুল টিচার্স ট্রেনিং সেন্টার থেকে আমি বিএডটা কমপ্লিট করি 2023 সালে। আচ্ছা, বিএডটা কেন শেখানো হয়? এই শিক্ষক নিয়োগে বিএডটা কেন শেখানো হয়? কোর্সটা কেন নিয়ে স্যার, আসা বিএডটা হয়েছে? হচ্ছে স্যার ব্যাচেলর অফ এডুকেশন, যেটা মূল উদ্দেশ্য হচ্ছে যে বিএডটা করে থাকলে আমরা মানে যারা নতুন শিক্ষক, তারা স্কুলে গিয়ে কিভাবে ছাত্রছাত্রীদের প্রতি আচরণ করতে পারবে এবং কিভাবে ছাত্রছাত্রীদের উপর মানে ভালো ব্যবহার করে তাদেরকে সঠিক শিক্ষা দিতে পারবে, এবং সেখানকার পরিস্থিতি তৈরি করে এবং নিজেদেরকে সেখানে খাপ খাইয়ে নিয়ে টিএলএম তৈরি করে কিভাবে শিক্ষাটাকে তাদের মধ্যে উপস্থাপন করবে, এটা আমরা বিএড এর মাধ্যমে জানতে পারি। টিএলএম জিনিসটি কি? স্যার, টিএলএমটা হচ্ছে আমরা যখন স্কুলে যাব বা ক্লাসে যাব, তার আগে যে একটা সংক্ষিপ্ত চার্ট তৈরি করার, সেটাই হচ্ছে টিএলএম। আচ্ছা, কিভাবে সেটাকে পড়াবো, কি করে উপস্থাপন করবো। বর্তমান যে শিক্ষানীতি, বর্তমান শিক্ষানীতি ইনফ্রাস্ট্রাকচার দেখে আপনি কি সন্তুষ্ট? হ্যাঁ স্যার, এটা পুরোপুরি গভর্নমেন্টের উপর নির্ভর, কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে এটা কি সম্পূর্ণ সন্তুষ্ট কিনা, তবে আগেকার তুলনায় সেটা আমি বলবো যে এটা আগেকার তুলনায় অনেকটাই উন্নতি হয়েছে। বর্তমানে যে যে পরিমাণ স্কুলের যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, আগে আমরা ছোটবেলায় যে স্কুলে পড়তাম তখন সেটাও ছিল না, কিন্তু বর্তমানে সেটা অনেকটাই উন্নতি হয়েছে। আশা করি গভর্নমেন্ট সেটা আরো ভবিষ্যতে সেটা আরো উন্নতি করার চেষ্টা করবে বা করছে এখনো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। আচ্ছা, আপনার আহ, কতগুলি, আপনার কি কি পজিটিভ দিক আর আপনার কি কি নেগেটিভ দিক আছে?
পজিটিভ দিক বলতে গেলে স্যার আমার পজিটিভ দিক স্যার আমি এটা ঠিক হয়নি স্যার এটা। আচ্ছা, আপনার হবি কি? স্যার আমার হবি বলতে গেলে আমার ঐতিহাসিক কোনো স্থান সম্পর্কে জানতে, সেটা বইয়ের মাধ্যমে হোক বা কোনো মুভির মাধ্যমে হোক, সেটা জানতে আমার খুব মানে ইচ্ছা হয় আর কি, মানে সেটাই আমি বেশিরভাগ অবসর টাইমে সেটাই করি। ঐতিহাসিক স্থান, আপনি কোনো ঐতিহাসিক স্থানে গেছেন? হ্যাঁ, হাজারদুয়ারি একটা আছে আমাদের মুর্শিদাবাদে, সেখানে গেছি। আর রাজ্যের বাইরে? রাজ্যের বাইরে স্যার সেরকম পড়াশোনার কারণে আমার যাওয়া হয়ে ওঠেনি। আপনি ঐতিহাসিক সম্বন্ধে বললেন, আপনি কি কি কালেকশন করেছেন তথ্য? স্যার পাত্র কালেকশন নয়, সেখানকার রাজাদের রানীদের কিরকম শাসন ব্যবস্থা ছিল, কিভাবে তারা শাসন চালাতেন এবং কিভাবে প্রজাদের সঙ্গে ব্যবহার করতেন, এবং কিভাবে শাসন ব্যবস্থা থেকে একটা রাজত্ব থেকে আরেকটা রাজত্বে কি করে হস্তান্তর হলো, এই ঘটনাগুলো জানতে আমার ইচ্ছে লাগে, সেই জন্যই আমি সেগুলো একটু নিয়ে দেখার চেষ্টা করি। তাহলে কোন ধরনের শাসনতন্ত্র আপনার চোখে ভালো, যেটা বর্তমান যে শাসনতন্ত্র চলছে ডেমোক্রেটিক, আর যেটা রাজার আমলের শাসনতন্ত্র যেটা ছিল, তাহলে দুটোর মধ্যে আপনার কোনটাকে বেশি আপনি উপযুক্ত মনে করছেন, আর কোনটা ভালো দিক? স্যার অবশ্যই বর্তমান শাসন ব্যবস্থাটা অবশ্যই ভালো দিক, বর্তমান? ডেমোক্রেটিক শাসন ব্যবস্থাটা অবশ্যই ভালো দিক সেখানে। হ্যাঁ, বর্তমানটা অবশ্যই ভালো, কারণ এখানে আমাদের মানে পূজা বলতে গেলে সাধারণের উপর সে ক্ষমতাটা থাকছে, কে রাজত্বটা কার হাতে দেওয়া যাবে সেটা বর্তমান বর্তমান নাগরিকের হাতে দেওয়া থাকছে। কিন্তু আগেকার যে শিক্ষা শাসন ব্যবস্থাটা ছিল সেটা একটু অন্য ধরনের ছিল, সেটা আস্তে আস্তে সেটা লুপ্ত হয়ে আস্তে আস্তে সব জায়গাতেই সেটা ডেমোক্রেটিক শাসনে পরিণত হয়েছে। এটাই বর্তমানটাই সব থেকে বেস্ট। আচ্ছা, ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল? ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল? 1949 সালে সম্ভব। 1949? আর কবে গৃহীত হ্যাঁ, হয়েছিল? এটা ঠিক আমার মনে পড়ছে না এখন। আচ্ছা, ধরুন আপনাকে শিক্ষক হিসাবে নিয়োগ করা হলো, তাহলে আপনি শিক্ষক হিসাবে আপনি কি কি ছাত্রদের সাথে কি কি দিক তুলে ধরবেন? ধন্যবাদ স্যার এই কোশ্চেনটা করার জন্য। যদি আমি শিক্ষক হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারি, তাহলে আমি ছাত্রদেরকে প্রথমে শিক্ষা জিনিসটা কি, কি জন্য শিক্ষাটা নেওয়া দরকার এবং সেটা আমাদের জীবনে কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলবে এবং সেটা আমাদের ভবিষ্যৎকে কিভাবে গড়ে তুলবে, এই জিনিসটা প্রথমে তাদেরকে বোঝানোর চেষ্টা করব, এবং সেটা আমাদের বাস্তবিক জীবনে কিভাবে সেটা কাজে লাগবে সেটাকে আমি সেটা তাদের মধ্যে আলোচনার মাধ্যমে সেটা বুঝিয়ে সেটা তাদেরকে বোধগম্য করে তুলবো। আচ্ছা, একটি নতুন বিষয় আপনাকে দেওয়া হলো, আপনি আগে পড়ান স্কুলে, তো আপনি নতুন বিষয় শেখানোর আগে ছাত্রদের কিভাবে আপনি প্রস্তুত করবেন? যদি আমাকে নতুন বিষয়, যদি আমাকে সায়েন্স স্ট্রিম ছাড়া অন্য কোনো বিষয় দেওয়া হয়, সায়েন্স স্ট্রিমের যে কোনো একটা বিষয় দিলে আমার সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু সায়েন্স স্ট্রিম ছাড়া যদি অন্য বিষয় দেওয়া হয় তাহলে আমার সেই বিষয়টা একটু অকওয়ার্ড লাগবে ঠিকই, কিন্তু সেটাকে আমি নিজে একটু আয়ত্ত করে নেবো, হয়তো 10 মিনিটের মধ্যে, ক্লাসের মধ্যেই 10 মিনিটের মধ্যেই সেটাকে আয়ত্ত করে নেবো। আর যদি সুযোগ থাকে আগে সেটাকে আমি বাড়িতে পড়ে নেবো, তো তারপরে সেটাকে আমি ছাত্রদের মধ্যে যতটা পারবো ততটা আমি সেটা উপস্থাপন করার চেষ্টা করবো। আপনি এই পেশায় আসতে চাইছেন কেন? এই পেশায় আসতে চাইছি কারণ স্যার এই পেশাটা, শিক্ষকতা পেশাটা একটা খুবই গুরুত্বপূর্ণ পেশা এবং এটা একটা সমাজ গঠনের দিক থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর মাধ্যমেই একটা সমাজকে খারাপ থেকে ভালোতে তুলে ধরা যায়। তাছাড়া আর অন্য কোনো পথ নাই, এবং এটাই একমাত্র পথ, এবং এটার মাধ্যমে আমি মনে করি যে এর মাধ্যমে সমাজকে ঠিক করা যায়, এবং এটাই আমার ছোট থেকে ইচ্ছা এবং এটাকেই সেই জন্য আচ্ছা, ধরুন চয়েস। আপনি, এবং ধরুন হচ্ছে ক্লাসরুমে একটা প্রতিবন্ধী ছাত্র আছে,
তাহলে একজন আছে, তাহলে আপনি কি তার দিকে নজর দেবেন আপনি? হ্যাঁ, আমি ক্লাসরুমে প্রত্যেককেই নজর দেবো। সেটা একটা ছেলে প্রতিবন্ধী হোক বা একটা ছেলে ভালো হোক, একটা ছেলে খারাপ হোক, প্রত্যেককে আমি সমান নজরে দেখবো। আচ্ছা ঠিক আছে, আপনি আসতে পারেন। ধন্যবাদ স্যার। চন্দন, ওভারঅল ঠিকই আছে। ঠিক আছে। তোমার প্রশ্নগুলো এসে জায়গায় চলে যাচ্ছে কারণ তুমি ঐতিহাসিক দিক যাচ্ছ, তো এই জন্য তোমার হবি বলছো, তা সেই অনুযায়ী ঐতিহাসিক দিকে থেকেই ঘুরে ফিরে এদিকে চলে আসছে। বুঝতে পারছো তাহলে আচ্ছা হচ্ছে। স্যার, ওই যে একটা যেটা জিজ্ঞেস করলেন যে আমার পজিটিভ আর নেগেটিভ দিক, ওটা স্যার কি বলা যাবে? ওর অ্যান্সার দেখো দেওয়া আছে, দেখো পিডিএফ এ পড়ো। সম্ভবত 1 নম্বর ইন্টারভিউ নোট 1 বলে দেখো, 1 বা 2 এর মধ্যে দেখবো আছে। ঠিক আছে, পড়ো, রেডি করো। আচ্ছা স্যার, আমি দেখে নেবো। থ্রিতেও আছে। ঠিক আছে। হ্যাঁ, এই প্রশ্ন 2 জায়গায় আছে, তো তুমি দেখলে পড়লে বুঝতে পারবা, আরো গুছিয়ে দেওয়া আছে ওখানটা করে। আচ্ছা, সুস্মিতা ঠিক আছে, মণ্ডল। আমি দেখে নেবো না। সুস্মিতা মণ্ডল বলেছে, তাই তো? আর কি আছো? দেবযানী ছিল, দেবযানী যাই হোক লেফট করেছে। যাই হোক, যে বাকিরা সবাই আশা করি সবাই সবার মতন হচ্ছে মন দিয়ে মন খুলে যাকে মানে বলতে পেরেছো, এটা কনফিডেন্স অবশ্যই কিছু না কিছু তো গেইন হয়েছে না? তো বুঝতেই পারছো প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, ভাইটাল, এই প্রশ্নগুলি পড়া উচিত। আরো প্রশ্ন দেবো, কিছু প্রশ্ন আমি রেডি করেছি, সেগুলি হচ্ছে টাইপিস্টকে দিয়ে দিয়েছি, টাইপিস্ট রেডি করে দিক। টাইপিস্ট সামনে পুজো, বুঝতেই পারছো। তো সে দিলেই আমি তোমাদের দিয়ে দেবো। তা তোমরা সেইগুলো ভালো করে পড়তে পারো। ক্লাসরুম ম্যানেজমেন্টে কিছু কোশ্চেন, ক্লাসরুম শিক্ষণ প্রণালীর উপরে কিছু প্রশ্ন আছে। কিভাবে এইসব প্রশ্ন, যে কোনো ছাত্র গন্ডগোল করছে তাহলে আপনি কি করবেন, কোনো সহকর্মী কি ধরনের আর হচ্ছে মতবাদ করছেন আপনার সাথে, তো আপনি কি করবেন, কি চোখে দেখবেন, এইসব প্রশ্ন আরো বিভিন্ন রকমের প্রশ্ন যেগুলো হতে পারে সেই প্রশ্নগুলো দেওয়া হচ্ছে। সেগুলি সম্ভবত চলে আসবে তোমাদের কাছে। তোমরা এই প্রশ্নগুলো সব রেডিমেডি করে রাখো, আর সাবজেক্টের সাথে এই প্রশ্নগুলো তো ইম্পর্টেন্ট, এগুলোই বেশি ধরবে, আর সাবজেক্ট থেকে তো কোশ্চেন ধরবেই, কিছু তো সাবজেক্ট থেকে কোশ্চেন ধরবে। সাবজেক্টটা তোমরা রেডি করে ফেলো। আর ডেমনস্ট্রেশন তো তোমরা দিচ্ছই, ডেমনস্ট্রেশন তো এর পরের দিন নেক্সট একটা ভালো টপিক আছে, অবশ্যই স্যার তোমরা স্যার, একটা কথা করতে বলছিলাম। শুরু করো। হ্যাঁ, স্যার, যে ডেমোটা আপনি একটা ডেমো করিয়ে দিলে আর কি, মানে ডেমো করিয়ে ভিডিওতে যে আপলোড করেন, তাহলে বডি ল্যাঙ্গুয়েজটা একটু ফলো করতাম আর কি, যেটা বডি আপনাকে বডি বললাম আমি। ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ অনলাইনে বডি ল্যাঙ্গুয়েজ কখনোই সম্ভব নয়। হ্যাঁ, অফলাইনে সম্ভব না না ছিল। স্যার, হ্যাঁ। অনলাইনে না। স্যার, হ্যাঁ। অনলাইনে না, মানে আপনি যদি ওটা একটা ভিডিও মানে দিয়ে দেন আমাদেরকে গ্রুপে, তো সেটাকে হুম। মানে যখন বোর্ড দিয়ে ইউজ করব, তখন সেই বডি ল্যাঙ্গুয়েজটা মানে সেটা ফলো করা যাবে আর কি, তুমি সেই জন্য আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি বিভিন্ন রকম ইউটিউবে দেখো, বিভিন্ন রকম যারা অলরেডি ইন্টারভিউ দিয়েছে, হ্যাঁ, তাদেরকে তুমি দেখো তারা কিরকম বডি ল্যাঙ্গুয়েজ করেছে। এখন নিজের বডি ল্যাঙ্গুয়েজ নিজেকেই করতে হবে। ঠিক আছে, কিছু হেরফের হবে, সেই হেরফের গুলো তুমি দেখো, এগুলি আমি চাইছি না কোনো রকমের ফেস রিলিভ হতে, কারণ এখনো সেই জায়গাটা আমরা পৌঁছাইনি আমরা। তো অবশ্যই এই যে কারণে এইসব জিনিসগুলি আমি রিকোয়েস্ট রাখতে পারছি না। ঠিক আছে, তো এই রিকোয়েস্ট পরে রাখা যাবে, হুম। কিন্তু বাট হ্যাঁ, এখনো সেই জায়গাটায় আসুক, তারপরে তখন সব ফেস রিলিফ হবে, এখনো কিছু রিলিফ কোনো কিছুই হয়নি। তো ঠিক আছে, তাহলে তোমরা দেখো, যদি অনেক রকমের দেখো না, অনেক রকমের ভিডিও আছে, তারা দেয় অনেক সময় ভিউ আর লাইক কমেন্ট পাওয়ার জন্য। তো তুমি সেগুলি দেখো, কোনো অসুবিধা নেই, ওরাও অনেক হেল্প করে। আর এই যে প্রশ্নগুলি, এইগুলো ইম্পর্টেন্ট, এইগুলো প্রশ্নগুলো তোমার রেডিমেডি করে রাখো। তুমি তোমার মতো নর্মাল যেরকম বডি ল্যাঙ্গুয়েজ তুমি যাও সেরকমই করবা। হ্যাঁ, বেশি যেরকম ধীরে সুস্থে, যেরকম দেখো, তুমি দেখেছো যেমন ইন্টারভিউ, যেমন ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস ইন্টারভিউগুলি বেশ ভালো দেখায়, ওগুলো তুমি দেখতে পারো, একই রকম ইন্টারভিউ হয়। সেখানে দেখবে ধীরে সুস্থে দরজাটাকে খোলা, তারপরে ভেতরে তুমি স্যারকে বললে, ঢুকলে পায়ে শব্দ করবে না, তারপরে চেয়ারটা আছে, চেয়ারটাকে হালকাভাবে, যদি শব্দ না হয় তো সেরকম ভাবে তুমি বসলে, সবার দিকে তাকালে, সবাইকে একটা স্মাইলিং করে একটা একটা উইশ করলে যে গুড মর্নিং বা গুড আফটারনুন, যেটা তোমার সেই টাইমে হবে, সেই টাইমে তুমি বললে, সবার দিকে একটুখানি মুচকি, একটা মানে মুচকি মানে এরকম না, হালকা একটু হাসি হাসি ভাব রাখলে, যাতে সে তুমি বিরক্ত হচ্ছ না এরকম টাইপের। দিয়ে তো যদি তোমাকে প্রশ্ন করছে সবার দিকে তাকাবে, যে প্রশ্ন করছে তাকেও তো তুমি তাকাবে, সঙ্গে পাশের জন যারা আছে তাদের দিকেও তুমি তাকাবে, আর চোখে চোখে ইন্টারাকশন করবে, কারণ চোখটা ওরা বলছে, তুমি মাথা নিচু করে কোনো কিছু বলবা না, উপরে তাকাবে না, ওদের দিকেই তাকাবে। তারপরে আর কি, তারপরে তুমি হচ্ছে প্রশ্নগুলো উত্তর দেবে, না পারলে বলবে স্যার আমি এটা সম্বন্ধে এখন অবগত নয়, তাহলে আমি এটা সম্বন্ধে জানবো স্যার, বা আমি এটা জানি না, এরকম বলবে, সত্যি কথাই বলবে। আর কোনো হাত মাত হচ্ছে যেন, যখন ইন্টারভিউ মক হবে তখন যেন হাত মাত না কাঁপে, চেষ্টা করে হাত মাত না কাঁপে।
আর যেন হাতের কোনো রকমের বাজে যদি কিছু না মানে যেটা খারাপ যদি না হয়, মানে হাতে এরকম হাত কাঁপাচ্ছে, হাত দিয়ে তুমি দেখাচ্ছ, আঙুল তুলছে, এরকম কিছু না, যেরকম হয় এইগুলি বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেই পড়ে। ঠিক আছে, তোমার ড্রেস যেন ভালো হয়, যেরকম নম্র ভদ্র ড্রেস যেন হয়, যেরকম তুমি ছেলেদের হিসাবে ফুল প্যান্ট, তার যে ট্রাউজার বলা হয়, ট্রাউজার নাকি কি বলা হয়। তো দেখো যে জিন্স নয়, জিন্স ছেড়ে ছেড়ে তুমি করবা, বাট উপরে সাদা রকমের, সাদা নিতে পারো, নীল নিতে পারো, একই রকমের কালার নিবা, কোনো হেজি গেজি কালার নিবা না। অবশ্যই দাড়ি গোঁফ কেটে যাবা, চুলটাকেও যেন একটু বড় থাকে, একদম বাচ্চা বাচ্চা থাকে না যাতে, একটু হালকা চুল যেন বড় বড় থাকে একটুখানি, মানে যে সাইজ সাইজ থাকে কিন্তু এবার বড় থাকে। এবার তুমি তোমার মতন তুমি ফর্মাল যেরকম ড্রেস থাকে সেরকম যাবে। কেউ যদি মনে করো টাই পরবা, টাই পরতে পারো। আর কেউ যদি মনে করো টাই পরবো না, পরবে না, কেউ বুট অবশ্যই পরবা। এইসবই এই যে তোমার বডি ল্যাঙ্গুয়েজ বলতে এইগুলিকে বোঝানো হচ্ছে, সবকিছু ওভারঅলকেই বলা হয় বডি ল্যাঙ্গুয়েজ। তো এরকম টাইপের তোমাকে এগুলি করে তোমাকে যেতে হবে। তুমি আশা করি এগুলি করো, অবশ্যই ভালো হবে। ঠিক আছে, বেশ তাহলে। মেয়েরাও হচ্ছে শাড়ি পরে যাবা কিংবা চুড়িদার পরে যাবা, কোনো রকমের অন্য কিছু পরবা না, যেসব হচ্ছে অশ্লীল, যেগুলি হচ্ছে খারাপ দেখাবে সেগুলি পরবা না। ভদ্রভাবে যাবা। হ্যাঁ, জুতো পরবে, বুট না পরে তুমি একটা ভালো চপ্পল পরে, চপ্পল নয় যাই হোক, একটা ভালো অনেক অনেক ধরনের দেখো মেয়েদের অনেক কিছু আছে, যাই হোক তোমরা মেয়েরাই ভালো বলতে পারবা। তো সেটা পরবা, ছেলেরা অবশ্যই বুট পরে যাবা, একটা কালো বুট নেবা, কালো কালো বা গ্রে ধূসর বর্ণের বুটগুলি নেবা, যেগুলি পরে তোমার ফ্লেক্সিবল মনে হবে, আর এগুলি পরে যেতে হবে, জুতো পরে যেতে হবে না, বাট ওগুলি পরে যাবা, বেশ ভালো হবে। এইসবই বলা হয় এর মধ্যে পড়ে, তো অবশ্যই তুমি এগুলি করতে পারো, তাহলেই হবে। এবার ইন্টারভিউ তোমাকেই দিতে হবে ওখানটা করে। ওই সিচুয়েশন যে কি কার ঘাড়ে কি প্রশ্ন হবে সেটা তোমরাই, যাই হোক খুব ইজি হবে। আর ভয়ের কিছু নেই, ভয় না পেলে তোমার ইন্টারভিউ ভালোই হবে। আর যদি ভয় পাও তাহলে তুমি সব গুলিয়ে যাবা, তখন তোমার ইন্টারভিউ ভালো হবে না। তুমি বাইরে এসে মনে করবা যে বাইরে এসে আমার ভালো হয়নি, হ্যাঁ, তখন তোমার বারবার একই মনে হবে, আমি আরো ভালো দিতে পারতাম। বুঝতে পারছো? ঠিক আছে, আজকে এখানটায় গুড গুড নাইট। যাই হোক গুড নাইটই বলে দিলাম, কারণ আছে আর তো দেখা হচ্ছে না। আবার সেই বৃহস্পতিবার 9টার সময়। ঠিক আছে, ভালো করে পুজো কাটাও।